হ্যাঁ দেখো, তাহলে ডায়াগোনাল বরাবর এটা কাউন্টিং হচ্ছে। যেমন দেখো এইটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, ঠিক? তারপরে এটা 2, আমি যদি এখানে পাশে লিখি নাম্বারগুলো 1, তারপরে এটা 2, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা আবার 7, 8, 9, 10 নম্বর। বুঝতে পেরেছ? এইভাবে নাম্বারিংগুলো আমরা করছি। তার মানে বেসিক্যালি আমরা কি করছি, আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, তাই না? কোথা থেকে কোথায়, তার ডোমেন হচ্ছে, তার মানে কি ম্যাপিংটা এইরকম 1,1 কোথায় যাচ্ছে, 1 এ যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার 2,1 কোথায় যাচ্ছে, 2 এ যাচ্ছে। এইভাবে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। তারপর ম্যাপিং এর ডোমেনটা কি হলো বলো তো? n ক্রস n, n স্কয়ার। হ্যাঁ, n স্কোয়ার থেকে n এ হচ্ছে আমাদের ম্যাপিং। দেখো এইবার দেখো এই ম্যাপটা দেখেই তুমি বুঝতে পারছো কেউ বাদ যাচ্ছে না। তারপরে সমস্ত এলিমেন্টারি জন্য তুমি এক একটা নাম্বার পাচ্ছ এবং পরপর পাচ্ছ। তার মানে এই এই ম্যাপিংটা দেখে মনে হচ্ছে না এটা 1 1 এবং 1 2 হবে, 1 1 অ্যান্ড 1 2 হবে। এটা নিয়ে কোনো ডাউট আছে বলো? না নেই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে 3 3 3 3 কত নম্বর এলিমেন্ট, 3 3 কত নাম্বার এলিমেন্ট? মানে বেসিক্যালি এই ম্যাপটার নাম যদি আমি এফ দিই, তাহলে এফ অফ 3,3 কত হবে বলো, দেখে বলো। 13। তার মানে এই 1 এর 4, এখানে এর পরে আসছে 11 নম্বর হচ্ছে তোমার 5 1, তারপরে এটা হচ্ছে এটা, তারপরে এইটা, হ্যাঁ 11 12 13। তাহলে বুঝতে পেরেছো 13 নম্বর। ঠিক আছে, তো কোশ্চেন আমার কি ছিল দেখো, কোশ্চেন এটা ছিল, দাঁড়াও এটা আসছে না কেন, দাঁড়াও, কোশ্চেন ছিল দেখো, এইটা তো একদম পাতি কোশ্চেন, কেন দিয়েছে আমি নিজেও জানি না। এটা এটা এই যে এটা কি আছে, এর রো নাম্বার আর কলাম নাম্বার, এটা তো জাস্ট 100 আর 100 হবে, ওইভাবেই তো লেখা আছে, এটা আমি এমনি দিয়ে দিয়েছি। আচ্ছা কোশ্চেন হচ্ছে এটা দেখো, হুইচ নাম্বার এলিমেন্ট ইজ দিস, মানে কত নাম্বার এলিমেন্ট। বেসিক্যালি আমি জানতে চাইছি এফ অফ 100, 100 কত। বুঝতে পেরেছ? যেমন তোমাকে এখানে জিজ্ঞেস করলাম 3,3টা কত নম্বর এলিমেন্ট, 13 নম্বর বলে, তাহলে এইটা কত নম্বর এলিমেন্ট হবে, এইটা জানতে চাওয়া হয়েছিল। তারপর জানতে চাওয়া হয়েছিল যে 200 নম্বর এলিমেন্ট কত হবে, যেমন 13 নম্বর এলিমেন্ট হচ্ছে 3,3, তাহলে এইখানে এইটা কত হবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা? নেক্সট হচ্ছে উই ইউজ দ্য ফিগার টু কনস্ট্রাক্ট এ বাইজেক্টিভ ম্যাপ, তার মানে এফ অফ m, n কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে যে তার এইটা যদি জেনে যায় তাহলে তার ইনভার্সটা জানতে হবে হবে মানে এফ ইনভার্স অফ এন, মানে এন তম এলিমেন্ট কি হবে, এটা ব্র্যাকেটে লিখতে হবে, এন তম এলিমেন্টটা কি হবে যে কোনো এন এর জন্য। তার মানে 13 ইনভার্স হবে 3,3, এই জিনিসটা আমাকে জানতে চাওয়া হয়েছে। ডেফিনেটলি এই কোশ্চেনটা কি বলবো, একটু বুদ্ধির কোশ্চেন আছে। ঠিক আছে, তো এইরকম কোশ্চেন তোমাদের জন্য একটু বেশি টাইম দিয়েছিলাম, তোমরা কেউ ভেবেই দেখলে না, কত মজা পেতে যদি সলভ করতে। ঠিক আছে, দেখো এটা সলিউশনের মেথডটা দেখো, তাহলেই বুঝতে পারবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ব্যাপারটা আছে দেখো, এই যে ডায়াগোনাল বরাবর দেখো যোগফলটা কিন্তু সমান। দেখো এই যে ডায়াগোনাল বরাবরটা দেখো যোগফলটা হচ্ছে 3, 1 + 2, 2 + 1 3, এই বরাবর দেখো 4 4, এখানেও 4 এখানেও 4, মানে একটা এইদিকে বাড়ছে তো একটা ওইদিকে কমছে, এরকম ব্যাপার। এখানে দেখো 5 5 5 5 এইরকম। তার মানে এখানে আছে 2 থেকে শুরু হলো, তারপরে 3 ডায়াগোনাল, মানে এই যে ডায়াগোনাল, প্রথম ডায়াগোনালে একটা এলিমেন্ট, তারপরে ডায়াগোনালে দুটো এলিমেন্ট, তারপরে ডায়াগোনালে 3টে এলিমেন্ট, প্রত্যেকের যোগফল কত 4 4 করে, তারপরে ডায়াগোনালে 5 5 করে কিন্তু 4টে এলিমেন্ট,
বুঝতে পেরেছো? এইভাবে জিনিসটা এগোচ্ছে, হ্যাঁ কি না? এটুকু বুঝতে পেরেছ? এই এতটুকু কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। ওকে, দেখো কেউ একজন আমাকে রিপ্লাই দিতে হবে, তার ফলে আমার কি হবে, বুঝতে সুবিধা হবে। কারণ কেউ রিপ্লাই না দিলে আমার না একটু অসুবিধা হবে, কারণ তোমাদের আমি দেখতে পাচ্ছি না, প্রথম কথা। আজকে তোমরা 10 জন ক্লাস করছো, একজন বোধহয় বাদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, একজন বাদ আছে। কে বাদ আছে? ও, সৌম্য বলে যে ছেলেটা আছে সেটা বোধহয় বাদ আছে না? মৃন্ময়ের বন্ধু, মৃন্ময়, হ্যাঁ স্যার। তোমার ওই বন্ধুটা বাদ আছে না? ও আজকে হ্যাঁ জয়েন স্যার। করেনি, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এই এই যে আমরা যে নোটিস করলাম যে প্রত্যেকটা কলাম বরাবর যোগফলটা সেম হচ্ছে, এই জিনিসটাই তোমাকে অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা প্রথমে কি করব, উদাহরণ দিয়ে অঙ্কটা করব, তারপর ফর্মুলা আনবো, ঠিক আছে? এই যে ধরো 3 3, আমি তো 3 3-এর ক্ষেত্রে বুঝতে পারছি, জাস্ট এখানে যোগ করে দিলাম, যোগ করে বুঝে গেলাম, এই গুণে 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 আমি বুঝে গেলাম যে 13 নম্বর এলিমেন্ট আছে। কিন্তু যদি আমি এই নাম্বারটা বড় হয় তাহলে তো আর গুনতে পারবো না, তাই না? তখন আমাকে টেকনিকটা বের করতে হবে। এবার টেকনিকটা কিভাবে বের করব? একটা জিনিস দেখো, এই যে 3 3 যে কলামে আছে তার কলামের যোগফল কত? 6, ঠিক? 3 3 যে কলামে আছে সেই কলামের প্রত্যেকটা এলিমেন্টের যোগফল হচ্ছে 6, ঠিক কি না? তাহলে তার আগের কলামে দেখো, তাহলে প্রথম কলামে আমার যোগফল 2, তারপরে 3, তারপরে 4 5 6, তার মানে আমাকে বুঝতে হবে তার আগে কটা ডায়াগোনাল পেরিয়ে এসছি, 1টা 2টো 3টে 4টা, মানে 4টে ডায়াগোনাল পেরিয়ে এসেছি, তাই না? এটুকু কি মাথায় ঢুকেছে? কারণ দেখো ডায়াগোনালের যোগফল যত, হ্যাঁ, তার থেকে 1 কম, মানে কারণ 2 থেকে ডায়াগোনালের যোগফলগুলো শুরু হয়েছে। তো যেহেতু এখানে যোগফল হচ্ছে 6, তার মানে 5 নম্বর ডায়াগোনালে 3,3 এলিমেন্টটা আছে। 5 নম্বর ডায়াগোনালে আমি এখানে এটাও লিখতে পারতাম যে কত নম্বর ডায়াগোনালে এলিমেন্টটা আছে, মানে এই যে 100 এলিমেন্ট আছে সেটা কত নম্বর ডায়াগোনালে আছে, সেটা একটা প্রশ্ন হতে পারতো। ভাবো, তাহলে আমাকে বলো এই কোশ্চেনটার অ্যান্সার বলো, 100,100 কত নাম্বার ডায়াগোনালে আছে? 199। 119। 19? 199। 199, ঠিক, 199 আছে। তাহলে তার আগে কতগুলো ডায়াগোনাল আছে? 198টা। তাহলে মোট কতগুলো এলিমেন্ট? এবার দেখো, এবার দেখো প্রত্যেকটা ডায়াগোনাল স্টার্ট হচ্ছে, দেখো তুমি যদি সেকেন্ড এলিমেন্টটা দেখো 1 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তারপরে 1 2 3 এইভাবে এগোচ্ছে জিনিসটা। তাহলে এই যে 100,100 এলিমেন্টটা এইভাবে গেছে, মানে 1 থেকে শুরু হয়েছে। এই যে 199 ডায়াগোনালের প্রথম এলিমেন্টে দেখো ডান দিকে 1 হবে, তারপরে 2 হবে, এই করে করে 100 নম্বর এলিমেন্ট যখন যোগ করব তখন তুমি 100,100 এলিমেন্ট পাবে। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব, তাহলে তার আগের কতগুলো এলিমেন্ট কভার হয়েছে সেটা আমি যোগ করে নেব। মানে 198টা ডায়াগোনালে মোট কটা এলিমেন্ট কাউন্ট হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে 198টা এলিমেন্ট ডায়াগোনালে আমি কাউন্ট করে নিয়েছি। তারপরে 199টা শুরু করছি কোথা থেকে? 1 থেকে। তারপরে বাড়তে বাড়তে 100 অবধি গেছি, তখন আমি 100,100 এলিমেন্টটা পাবো। বুঝতে পেরেছ? তাহলে এবার আমাকে বলো যে 198টা ডায়াগোনালে মোট কটা এলিমেন্ট থাকবে। তাহলে প্রথম ডায়াগোনালে কটা এলিমেন্ট আছে? একটা। দ্বিতীয় ডায়াগোনালে কটা এলিমেন্ট আছে? দুটো। এইভাবে তুমি 1টা 2টো 3টা এইভাবে যোগ করছো, তাই না?
তাহলে মোট 198টা ডায়াগোনালে আমার মোট এলিমেন্টের সংখ্যা হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 198টা। ঠিক, এতগুলো এলিমেন্ট অলরেডি তার আগের ডায়াগোনাল অবধি কাউন্ট হয়ে গেছে। ইয়েস অর নো? হ্যাঁ কারো বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে এই এই যোগফলটা কত? এই যোগফলটা ফর্মুলা দিয়ে আমরা পাচ্ছি 198 ইন্টু 199 ডিভাইডেড বাই 2। ঠিক, যাক আজকে সবাই জয়েন করেছে, ভেরি গুড, আলটিমেটলি সবাই জয়েন করে নিল। চলো তাহলে দেখো এতগুলো এলিমেন্ট আমার আগের ডায়াগোনাল অবধি কাউন্ট হয়েছে। এইবার দেখো আমি 199তম ডায়াগোনালে মোট কটা এলিমেন্ট কাউন্ট করছি? 100টা, তাই না? 1 থেকে স্টার্ট হয়ে 100 নম্বর এলিমেন্টটা আমার হচ্ছে 100,100। তাহলে আরও 100 যদি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব, তাহলে এর অ্যান্সার কত হওয়া উচিত? তাহলে এর অ্যান্সার হওয়া উচিত 198 ইন্টু 199 ডিভাইডেড বাই 2 প্লাস 100। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। কেউ বুঝতে পারোনি এরকম আছো বলো? স্যার এটা আরেকবার বুঝুন। ওকে, এবার আমি বাকিটা ওই এতে বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি। দেখো আমরা কিভাবে কাউন্ট করছি। প্রথমটা হচ্ছে 1,1, তারপর হচ্ছে 1,2, 1,3, 1,4 এইভাবে যাচ্ছে। তারপর হচ্ছে 2,1, 2,2, 2,3, 2,4 এইভাবে যাচ্ছে। 3,1, 3,2, 3,3, 4,1, 4,2, 4,3, 4,4 এইভাবে যাচ্ছে। এইভাবে বাকিটা কাউন্ট হচ্ছে। এবার আমরা কাউন্ট করছি কিভাবে? প্রথমে এই ডায়াগোনালটা কাউন্ট করে নিলাম, তারপরে এইখান থেকে আবার ব্যাক করে আমি এইবার এইখান থেকে শুরু করছি আর এই পুরোটা এইভাবে কাউন্ট করছি। ঠিক, আবার এখান থেকে আমি ব্যাক করে এখানে আসছে, এইভাবে কাউন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, মানে এক একটা ডায়াগোনাল এট এ টাইম আমি কাউন্ট করছি, তার মানে এইটা এইভাবে কাউন্ট হবে। ঠিক, বুঝতে পেরেছো ছন্দটা? এবার দেখো আমরা কি কাউন্ট করছি। এবার তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ডায়াগোনালে যোগফল কিন্তু সেম হচ্ছে। তাহলে প্রথম ডায়াগোনালের যোগফল দেখো 2, আমি যদি এইভাবে লিখি ডায়াগোনালের যোগফলগুলো যদি লিখি তাহলে তারপরে আসবে 3, তারপর আসবে 4, তারপর আসবে 5, তারপর আসবে 6, এইভাবে ডায়াগোনাল। কিন্তু এখানে কটা এলিমেন্ট আছে? একটা। এখানে আছে একটা এলিমেন্ট, এখানে আছে দুটো এলিমেন্ট, এখানে আছে তিনটে, এখানে 4টা, এইরকম করে 5টা এলিমেন্ট আছে। মানে যে ডায়াগোনালের যোগফল 6 সেই ডায়াগোনালে মোট 5টা এলিমেন্ট আছে। কি কি? যেমন হচ্ছে এই যে 2, 4, 3, 3, হ্যাঁ এই বরাবর, তারপর এখানেও থাকবে তোমার 1, 5, হ্যাঁ এই ডায়াগোনালে দেখো কটা আছে? 1, 2, 3, 4 আর এখানে একটা আছে 5, 1, 6টা। বুঝতে পেরেছো? তাহলে যোগফল যদি 6 হয় তাহলে সেই ডায়াগোনালে মোট কটা এলিমেন্ট আছে? 5টি। তাহলে এইভাবে আমরা দেখলাম যে 100,100,100 এটা যে ডায়াগোনালে আছে সেই ডায়াগোনালের যোগফল কত? যে ডায়াগোনালে আছে বা যে কর্ণে আছে তার যোগফল কত বলো তো? 200 না? তার যোগফলটা হচ্ছে 200। তাহলে যোগফলটা হচ্ছে 200। তাহলে সেটি কত নম্বর ডায়াগোনাল যদি জিজ্ঞেস করা হয়, দেখো যোগফল 2 যেখানে সেটা হচ্ছে প্রথম ডায়াগোনাল, যোগফল 3 মানে সেটা হচ্ছে 2 নম্বর ডায়াগোনাল। তার মানে 100,100 199তম কর্ণে অবস্থিত। ঠিক, তো 199তম কর্ণের 100 নম্বর এলিমেন্ট দেখো
আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন 3,3, এটা এটা কত নম্বর কর্ণে আছে দেখো, যোগফল হচ্ছে 6, তার মানে এটা আছে 5 নম্বর কর্ণে। কত নম্বর এলিমেন্ট? কারণ 5 নম্বর কর্ণ কোনটা? এটা, হ্যাঁ, যোগফল হচ্ছে এইটা 1 2 3 4 5, 5 নম্বর কর্ণের 1 2 3, 3 নম্বর এলিমেন্ট, তাই না? মানে এই কত নম্বর এলিমেন্ট সেটা কিন্তু এইটা দেখে বোঝা যাচ্ছে, কারণ ওই কর্ণের সেকেন্ড ইন্ডেক্সটা কিন্তু 1 2 3 এইভাবে বাড়ছে। তাহলে এখানে যেহেতু 3 আছে, তাহলে ওটা 3 নম্বর এলিমেন্ট হবে 5 নম্বর কর্ণের। তাহলে আমরা যখন যোগ করব যে তাহলে 3,3 কত, মানে কত নাম্বার এলিমেন্ট যদি জিজ্ঞেস করি, তাহলে আমাকে দেখতে হবে যে 4 নম্বর কর্ণ পর্যন্ত যটা এলিমেন্ট আছে তার সঙ্গে 5 নম্বর কর্ণের 3টে এলিমেন্ট যোগ করতে হবে, তবেই তো আমি 3,3 এর টোটাল নাম্বার পাবো। বুঝতে পেরেছো? তাহলে এর আগে আমার 5 নম্বর কর্ণ যেহেতু, তাহলে এর আগে আমার 4টা কর্ণ ফিল আপ হয়ে গেছে, তাহলে মোট নাম্বার ফিল আপ হয়েছে তোমার প্রথম কলামে, প্রথম কর্ণে 1টা, দ্বিতীয়তে 2টো, তৃতীয়তে 3টা, চতুর্থতে 4টা, তাহলে 4টা কর্ণ ফিল আপ হয়ে গেল। আর পরের 5 নম্বর কর্ণে 3টে, তাহলে এটা অ্যাডিশনাল। তাহলে এখানে দেখো কত হচ্ছে যোগফল, 3 3 6 6 4 10 10 3 13, তাহলে 13 নম্বর এলিমেন্ট হচ্ছে আমার 3,3। দেখো আমাদের ক্যালকুলেশন করেও কিন্তু 13 নম্বর গুণে, এমনি গুণেও 13 নম্বর এলিমেন্ট আসছে। তো আমি 100-র ক্ষেত্রে আমি তাহলে কি পাবো? তাহলে 100,100, তাহলে তার আগে আমার 198টা কর্ণ অলরেডি গেছে, তাহলে 198টা কর্ণে মোট এলিমেন্ট ছিল 1 2 3, যোগ করতে করতে 198 অবধি আমি যোগ করব। ঠিক, দেখো এখানে যখন আমি 6 করছি, যোগফল যখন 6, তখন আমি 4 অবধি যোগ করছি, তাহলে যোগফল যখন আমি 200, তখন আমি 198টা যোগ করব, প্লাস এই 100টা এখানে অ্যাডিশনাল হিসাবে যোগ হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার আসবে 198 ইন্টু 199/2 প্লাস 100। আচ্ছা, এই এই গুণফলটা আমরা কিভাবে করব? এই গুণফলটা করারও একটা সুন্দর টেকনিক আছে, ঠিক আছে? সেটা কি? সেটা এইভাবে তোমরা করতে পারো যে 199 মানে কি, 200 থেকে 1 কম, তো এখানে -1 লিখবে, এখানে 198, এখানে হচ্ছে তোমার 200 থেকে 2 কম, তাহলে এখানে -2 লিখবে, আর এখানে লাস্টে দুটো শূন্য, তো এখানে 0 1 করা উচিত, 0 1 0 2। এবার এটাকে কি করবে, জাস্ট গুণ করে দাও, তাহলে কত হবে 0 2, আর এইটা এখান থেকে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 197। এইটাকে 2 দিয়ে গুণ করতে হয় খুব সম্ভবত, দাঁড়াও এটাকে 2 দিয়ে গুণ করতে হয় মনে হয়, এটা আমার মনে পড়ছে না, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কেন? কারণ এইখানে বেসটা হচ্ছে আমি 200-তে নিচ্ছি না, 200 থেকে কত কম বেশি, এই 2 এর জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তো এটাকে 2 দিয়ে গুণ করে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, এখানে 3 কম না, তাহলে 200 200 400, 400 থেকে 6 কম হবে, তাহলে 394 আর 0 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে দেখো 394 আর 2, আর এখানে 100, মানে 400 একে 502, তো 394, এই সরি 39502, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? 402 হবে। 100 যোগ করলাম যে, ও হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা আমি একবারই করে দিলাম তো। তাহলে এই গুণটা বুঝতে পেরেছো তোমরা? স্যার আরে 197 কি করে হয়নি তো, মানে হ্যাঁ, 198 ইন্টু ও 199 হয়েছে। ঠিক 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 ঠিক, ওহ, তাহলে এটা হচ্ছে 39402/2 প্লাস 100,
ঠিক ঠিক বলেছো। তাহলে এইবার ভাগ করলে কত হচ্ছে? ভাগ করলে কত হবে বলো? অর্ধেক করলে কত হবে? এটার জন্য 201 আর 39,000-এর অর্ধেক কত হবে? 39 আর 38, 19, 500, 500 আর এদিকে 201 মানে 701 প্লাস 100, তাহলে 19,801, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ 39-এর অর্ধেক হচ্ছে 19.5 মানে 19,500, আর 402-এর অর্ধেক হচ্ছে 201, 500 আর 201 মানে 701, আর এইখানে 100, তাহলে 801 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমার আসছে 19,801। দাঁড়াও, তাহলে এইটার অ্যান্সার আসলো কত? 19,801 আসলো। এটার আসলো 19,801। এরপরেও যদি কারো অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিজে একবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এইবার দেখো এই যে টেকনিকটা আমরা শিখলাম, এখান থেকে কিন্তু আমরা m, n এর জন্য আমরা পেয়ে যাব অ্যান্সার, তাই না? দেখো ডাইরেক্ট আমরা এবার পেয়ে যাব। দেখো এই এই ক্যালকুলেশনটা জাস্ট দেখো, তাহলে দেখো আমরা এখানে 100,100 যোগফল হয়েছিল 200, তাহলে যোগফলটা যতটা হচ্ছে তার থেকে 2 কম থেকে অবধি আমি যোগ করছি, রাইট? তারপরে অ্যাডিশনাল হিসেবে কত যোগ করছি? এই সেকেন্ড কোঅর্ডিনেটে যেটা আছে সেটা যোগ করছি। তার মানে এফ অফ m, n, এখানে যোগফল কত? m প্লাস n, তাহলে আমাকে যোগ করতে হবে কত? 1 2 3, এটার সমান সমান হবে, করতে করতে যাবে আমার m প্লাস n মাইনাস 2 অবধি যাবে, লাস্টে n অ্যাড করতে হবে। তাহলে আমার ফর্মুলা কত হচ্ছে দেখো, এখান থেকে আসবে আমার m প্লাস n মাইনাস 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 বাই 2 প্লাস n, এইটা হচ্ছে আমার ফর্মুলা। বলো বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। এইবার আমরা যাই নেক্সট কোশ্চেনে। তাহলে দেখেছো একটা কোশ্চেনে কিন্তু দুটো অ্যান্সার লুকিয়ে আছে। এবার দেখবো যে আমরা 200 নম্বর এলিমেন্টটা কত। ঠিক আছে, 200 নম্বর এলিমেন্টটা কত, এটা কিভাবে বের করব? দেখো 200 নম্বর এলিমেন্ট কত, 200 নম্বর এলিমেন্ট কত, এটা কিভাবে বের করব? দেখো দেখো এইবার দেখো যে আমার ডায়াগোনাল বরাবর আমি আছে একটা, প্রথমে একটা আছে, তারপরে দুটো এলিমেন্ট আছে, তারপর তিনটে, এইভাবে যোগ করতে 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 যাচ্ছি। তাহলে এই যে যোগফল যেটা হচ্ছে, দেখো আমি যদি প্রথম দুটো কলাম অবধি যোগ করি, তাহলে এই প্রথম দুটো ডায়াগোনাল যদি যোগ করি তাহলে আমার আসছে 3, তারপরে 3টা যদি যোগ করি 6, তারপরে 4টা আসলে 6 4 10 আসবে, তারপরে 15 আসবে। এই যে এইভাবে তোমার সিরিজটা এগোচ্ছে, ঠিক না? বুঝতে পেরেছ? তো এখান থেকে প্রথমে তোমাকে যেটা বের করতে হবে, কত নম্বর কর্ণে আছে সেটা বের করতে হবে। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ কত নম্বর ডায়াগোনাল আছে বের করা, ডায়াগোনাল নাম্বার বের করা। ঠিক, এবার দেখো তাহলে দেখো এই জিনিসটা কি বেসিক্যালি, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওই n ইন্টু n প্লাস 1/2 এর সিরিজ, ঠিক না? কারণ প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 প্লাস 2, তারপর হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে তো যোগ হচ্ছে। আর এইটা মানেই তো হচ্ছে, এর তো ফর্মুলা জানো, n ইন্টু n প্লাস 1/2, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তুমি পাচ্ছ। তাহলে তোমাকে
দেখতে হবে যে কোন n এর জন্য n+1/2 লেস দ্যান ইকুয়ালস টু 200 হচ্ছে। তার মানে n ইন্টু n+1/n n ইন্টু n+1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 400 হচ্ছে কোন n এর জন্য। যদি 4 এর জন্য হয় তাহলে বুঝবে যে 4 নম্বর, তাহলে ওখান থেকে তুমি ডায়াগোনাল নাম্বারটা পাবে। আচ্ছা, আগে এটাকে সলভ করা যাক, তারপরে আমরা এটার মিনিংটা দেখছি। তাহলে এখানে বলো n এর ভ্যালু কত বসানো উচিত? কিভাবে এটাকে সলভ করবে? n এর হাইয়েস্ট ভ্যালুটা দরকার, বুঝতে পেরেছ? তাহলে এটাকে বর্গমূল করলে কত হয়? 20 না? তাহলে 20-র আশেপাশে অ্যান্সার হবে। n এর ভ্যালু যদি 20 বসায় তাহলে 20 ইন্টু 21, তাহলে দেখো 400 থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমার 20-র কম হওয়া উচিত। তাহলে আমি 19 ধরি, 19 ইন্টু 20, অবভিয়াসলি এটা লেস দ্যান ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে 380। 380 হুইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু 400। তার মানে n এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 19, ঠিক কি না? তার মানে বুঝতে হবে যে 19টা তুমি যদি কর্ণ যোগ করো তাহলে 1 থেকে 19 অবধি যোগ হবে। তাহলে তো কত আসবে? টোটাল আসবে 19 ইন্টু 20/2, দ্যাট ইজ 190টা এলিমেন্ট চলে আসবে। 19 নম্বর কর্ণ অবধি 190টা এলিমেন্ট কাউন্ট হয়ে যাবে। তাহলে 20 নম্বর কর্ণ থেকে যখন তুমি কাউন্ট করবে, 10টা এলিমেন্ট কাউন্ট করলে তুমি 200-তে পৌঁছে যাবে। তাহলে 200 কোথায় আছে? তাহলে 200 আছে 20 নম্বর ডায়াগোনালে এবং 10 নম্বর এলিমেন্ট। কারণ তুমি অলরেডি 190টা হয়ে গেছে, তারপরে তুমি 191 192 করতে করতে 10 নম্বর গুনলে 200-তে পৌঁছে যাচ্ছে, বুঝতে পেরেছ? তার মানে দেখো, যেহেতু তুমি 10 নম্বর এলিমেন্টে পাচ্ছ, তার মানে বুঝে নিতে হবে তোমার n এর ভ্যালু কিন্তু 10। এবার m এর ভ্যালু তাহলে কত হবে? এবার দেখো, তুমি 20 নম্বর ডায়াগোনালে আছো, তো 20 নম্বর ডায়াগোনালে তোমার এলিমেন্টগুলোর যোগফল কত হবে? 21 হবে, হ্যাঁ কি না? 20 নম্বর ডায়াগোনালে এলিমেন্টগুলোর হ্যাঁ, স্যার। যোগফল কত হবে? 21 হবে। এবার একটা অলরেডি 10 পেয়ে গেছো, তাহলে বাকিটা কত হবে? 11 হবে। তাহলে 11,10। তাহলে প্রথম টার্গেট হবে হাউ টু গেট n, তারপরে তুমি m ইজিলি পেয়ে যাবে যোগফল থেকে, ঠিক আছে? তাহলে 11,10 হচ্ছে তোমার 200। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এইবার ইনভার্সটা কিন্তু সহজে, তাহলে ইনভার্সটা তোমরা কি করবে? ইনভার্সটা এইভাবে কি বেরোবে? এইভাবেই বেরোবে। হ্যাঁ, ইনভার্সটা ধরো কে আছে, সাপোজ তাহলে এফ ইনভার্স কে তুমি বের করতে চাইছো। এফ ইনভার্স কে তুমি কিভাবে বের করবে? তার মানে আবার তোমাকে ধরে নিতে হবে যে কত নম্বর কর্ণে আছে সেটা প্রথমে বের করতে হবে। তাহলে সেইটা তোমাকে বের করতে হবে যে n ইন্টু n+1/2 লেস দ্যান ইকুয়ালস টু কে। হ্যাঁ, লেস দ্যান ইকুয়ালস টু কে, এর ম্যাক্সিমাম ভ্যালু তোমাকে বের করতে হবে। এইটা তো কে এর ভ্যালু জানতে গেলে এটা বের করাটা সহজ, কিন্তু এখান থেকে এনটা বের করাটা তো কঠিন। এইভাবে এটা বের করাটা মুশকিল আছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি তোমাদের ভাবার জন্য রাখছি, ঠিক আছে?
এর কোনো সুন্দর ফর্মুলা হয় কিনা জানি, এই কোশ্চেন আমি নিজে বানিয়েছি, বুঝতে পেরেছো? সেই জন্য এটা সলিউশন যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে আমি ভাবতে দিয়েছিলাম। দাঁড়া, আমরা এইভাবে যদি ডাইরেক্ট ভাবার চেষ্টা করি যে এফ অফ এম কমা এন তার ভ্যালু হচ্ছে এম প্লাস এন মাইনাস টু এম প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস এন, তার মানে এখানে হচ্ছে যোগফল। আমরা না হয় একবার ভাবি এটাকে, আমরা তো এবার ব্যাপারটা বুঝতে পারবো। তোমরা ভাবো, তারপরে আমাকেও ভাবতে হবে, বুঝতে পেরেছো? আমাকে না ভাবলে আমি পড়ানোর সময় ভাবতে চাইছি না, তাহলে সময়টা ফালতু ফালতু নষ্ট হবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক না? সেটা আমি চাইছি না ভাবতে। তো যাই হোক, তোমাদেরকে আমি ম্যাক্সিমাম অ্যান্সারটা করে দিলাম, এই লাস্টের পোর্শনটা বাকি থাকলো, ঠিক আছে? এটা তোমরা একটু ভেবে নিতে পারো, এটার হয়তো সুন্দর সলিউশন নাও আসতে পারে, বাট তোমাকে যদি নাম্বারটা দেওয়া থাকে তাহলে তুমি ইজিলি বের করতে পারবে, এই যে টেকনিকটা বলে দিলাম তাহলে তুমি বের করতে পারবে। কিন্তু জেনারেল এন এর জন্য ইনভার্স বের করাটা হয়তো একটু হার্ড হতে পারে, ঠিক আছে? ওটা আমি ভাবছি, তোমরাও ভেবো। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। এইগুলো এর পরের গুলো কিন্তু খুব সহজ আছে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে অনেকেই ভুল করেছে বিতে, এইখানে তোমাদের ম্যাক্সিমাম ঠিক করেছে, একজন দেবিকা বোধহয় একটু ভুল করে দিয়েছে। এইখানে দেখো, এইটা ওটা -2 হবে। উল্টে গেছে তোমার, এটা -2 থেকে 3 অবধি যাবে, তাই না? মানে হ্যাঁ স্যার। ডোমেনটা হচ্ছে -2 to 3, তুমি উল্টে দিয়েছো, ওই জাস্ট ওইটুকুই ভুল, লিখতে গিয়ে ভুল করে দিয়েছো। আচ্ছা, এইবার এইটা দেখো, এইটাকে কি লেখা যায়? x প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস, আচ্ছা এইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে জিনিসটা কি আসবে? এইরকম আসবে, x প্লাস ওয়ান, আর নিচে আসবে, উপরে আসবে x প্লাস টু। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এইটা তো তোমার ডিনোমিনেটরে আছে, এইটা যেহেতু ডিনোমিনেটরে আছে, এইটা তো পুরোটা জিরো হতে পারে না। এইটা জিরো হওয়া মানে কি? x প্লাস টু জিরো হতে পারে না, তার মানে x নট ইকুয়ালস টু -2। এক নম্বর, x প্লাস ওয়ানটা কি জিরো হতে পারে? x প্লাস ওয়ানটাও যদি জিরো হতো তাহলে তো এইটা তুমি লিখতেই পারতে না। হ্যাঁ পারতে? তাহলে সেই জন্য x নট ইকুয়ালস টু -1ও হবে, তাহলে দুটোই কিন্তু বাদ যাবে। তোমরা অনেকেই শুধু -2টাকে বাদ দিয়েছো, কিন্তু -1টাকে রেখে দিয়েছো। দেখো, এইটাকে তোমরা আবার অনেকে এইভাবে লিখতে পারো জিনিসটা, যে এটা সমান সমান হয়ে যাবে x প্লাস ওয়ান স্কোয়ার বাই x প্লাস টু। এইভাবে করেছিলাম। হ্যাঁ, এইভাবে করেছো, কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে, দেখো x এর জায়গায় যদি আমি -1 বসাই তখন এই এক্সপ্রেশনটা কি লেখা সম্ভব? আগে সেইটা বলো। কি মনে হচ্ছে, লেখা যাবে? না স্যার। যেহেতু যাবে না, সেহেতু তোমাকে -1টা ডোমেন থেকে বাদ দিতে হবে। এইটা তখন সমান যখন x প্লাস ওয়ানটা নট ইকুয়ালস টু জিরো, তখন আমি জিনিসটা, কারণ এইটারই যদি অস্তিত্ব না থাকে তাহলে তুমি উল্টাবে কি? প্রশ্নটা এখানেই। তো এইটাকে অস্তিত্ব থাকতে গেলে x প্লাস ওয়ানটাকে জিরো হওয়া চলবে না। ক্লিয়ার হলো তোমাদের? হ্যাঁ স্যার। এই জায়গাতে অনেকে তোমরা হয়তো ভুল করছো। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা ডোমেনে তোমার -1 আর -2 পুরোটাই বাদ যাবে, বাকিগুলো ডোমেনে থাকবে।
এইটার গ্রাফ তোমরা অনেকে সবাই প্রায় ঠিক করেছে, এটা অনেকটা ডাব্লু টাইপের দেখতে হচ্ছে, এরকম এরকম দেখতে হচ্ছে। তো এটা ইজি, এখানে -1, এখানে 1, এটা 0, মানে এই হাইটটা 1 কিন্তু এই পয়েন্টটা 0, ওটা ঠিক আছে। এইটা এইটা এটাও ঠিকই করেছো, বাট একটা জায়গায় আমার বলার আছে, গ্রাফ যখন আঁকবে কাটাকাটি করলে চলবে না, ঠিক আছে। আর দেখো x² আছে, যদি -1 এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে -1, তাহলে এখানে দেখো x+1, তার আগে পর্যন্ত x+1, হুইচ ইজ এ আচ্ছা দেখো এক্স লেস দেন ইকুয়ালস টু -1, তার মানে হচ্ছে এই অবধি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইন মানে কি, দেখো এর স্লোপ হচ্ছে +1, তার মানে একদম এই যে লাইনটা আছে তার সঙ্গে প্যারালাল হবে, কিন্তু এই পয়েন্টে তো 0, -1 পয়েন্টে তো ভ্যালু 0 হয়ে যাচ্ছে, সুতরাং এই পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে। তো এই অবধি যাবে, ঠিক। এবং এই ভ্যালুটা ও কিন্তু নিচ্ছে, এই পয়েন্টে ভ্যালুটা নিচ্ছে, ঠিক আছে। আর এবার x², কিন্তু x²টা কি হচ্ছে এইরকম, এখানে 1 যদি ধরো, এইখানে তোমাকে একটা এরকম দিতে হবে, এইভাবে জিনিসটা যাবে, চলতে থাকলো এটা। এইখানে এই ভ্যালুটা কিন্তু ও নিচ্ছে না, কোন ভ্যালুটা নিচ্ছে, এই ভ্যালুটা নিচ্ছে, 0টা নিচ্ছে, কিন্তু এইটা নিচ্ছে না, সেই জন্য এইখানে তোমাকে এইভাবে করতে পারো বা এইরকম করতে পারো, এইখানে এটা দিতে পারো, এইখানে এইরকম এরকম দিতে পারো, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে, বা এখানে এরকম দিতে পারো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে তার মানে এই ভ্যালুটা নিল না, এই ভ্যালুটা নিল, বুঝতে পেরেছো। এই জায়গাটা ডিস্টিংগুইশ করতে হবে তোমাকে, কোনটা নেবে কোনটা নেবে না, ঠিক আছে। এইখানে এইটুকুই বলার আছে, আর এমন কিছু নেই। আর এই হাইটটা তোমাকে মেনশন করতে হবে, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে 1, ঠিক আছে। তো এটা চলে গেল। এবার কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, কি বলেছে যে ফাইন্ড কোয়াড্রেটিক এক্সপ্রেশনস, কোয়াড্রেটিক বলেই দিয়েছে, তার মানে y ইকুয়ালস টু ax² bx প্লাস c টাইপের, এটা বলেই দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা দেখে তুমি বুঝতে পারবে, তাহলে এই গ্রাফটা কিভাবে করবে, এটা দেখেই তুমি বুঝতে পারবে যে এটা অনেকটা এই রকম না গ্রাফটা, ax মাইনাস, দেখো এটা যেহেতু 3 এ 0, তার মানে এখানে -3² হবে, এই টাইপের হবে, শুধু এখানে এটা আননোন, বুঝতে পেরেছো, এফ এর জন্য, মানে এটাকে তুমি লিখতে পারো f(x). এবার দেখো 4 পয়েন্টে ভ্যালু হচ্ছে 2, তাহলে x এর জায়গায় তুমি 4 বসাও, এখানে 4 বসালে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে 2, তবে তো 2 হবে, তাহলে এর ভ্যালু 2, তার মানে আলটিমেটলি আসলো, ঠিক। এটা হয়ে গেল অ্যান্সার। সেকেন্ডটা কি করবে, সেকেন্ডটা অনেকে তোমরা y মাইনাস বিটা ইকুয়ালস টু a ইন্টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার লিখেছো, এইভাবে না করে জিনিসটা এইভাবে করা উচিত, যে যেহেতু দেওয়া আছে যে এটা কোয়াড্রেটিক ফাংশন, তুমি এইভাবে লিখতে পারো ফাংশনটাকে, লিখে এবার 3টে আননোন a b c, 3টে আননোন, তার এবং 3টে পয়েন্টও দেওয়া আছে, তো 3টে পয়েন্ট বসিয়ে তুমি 3টে ভ্যালু বের করে নাও, ঠিক আছে। দ্যাট উড বি ইজি। এইভাবে ধরলে জিনিসটা একটা কোয়াড্রেটিক ফর্ম হয়ে যাচ্ছে, ভ্যালু বের করা একটু কঠিন হয়ে যেতে পারে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে, তাহলে 3টে লিনিয়ার ইকুয়েশন আসবে, হ্যাঁ। এবার দুটো দুটো করে যদি তুমি বিয়োগ করো, সিটা উড়ে যাবে, তখন এ বি এর দুটো ইকুয়েশন আসবে, ওখান থেকে তুমি এ বি সলভ করে নেবে, আর একটাতে এ বি বসিয়ে সি এর ভ্যালু বের করে নেবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। হুম, আচ্ছা এইবার এটা তো খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো সবটাই দেখো প্রথম কোশ্চেনটা বাদ দিলে বাকি সবটাই কোশ্চেন তোমাদের ওই ক্যালকুলাসের বইটা থেকে, ঠিক আছে।
এই বইটা পড়লে তোমাদের কনসেপ্ট কিন্তু অসাধারণভাবে ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? এইরকম মানে এত সুন্দর বই তুমি কিন্তু কোথাও পাবে না, আর অন্য কোনো বই পাবে না, যেখানে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, সব কিছু ক্লিয়ার হবে, পরীক্ষার জন্য হেল্প হবে। দুটো একসঙ্গে তুমি পাবে না কোথাও। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, y ইকুয়ালস টু এফ এক্স। এই গ্রাফটা কোনটা? এই যে এটা নীল রঙের গ্রাফটা। এবার y ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস ফোর। তার মানে দেখো, যদি ধরে নাও মনে মনে যে আচ্ছা দেখো এই যে পয়েন্টটা, তাহলে এখানে এখন এক্স মাইনাস ফোরে সেম ভ্যালুটা দেবে। তার মানেটা কি? এই গ্রাফটা 4 ঘর কোন দিকে শিফট হয়েছে? ডান দিকে না বাঁ ডান দিকে? দিকে। ডান দিকে শিফট হবে। মাইনাস হলে ডান দিকে, যোগ হলে বাঁ দিকে শিফট হবে। ঠিক আছে, তাহলে এইটা 3 হবে, তাহলে এর অ্যান্সার কত হবে? 3। দেবিকা বোধহয় এইখানে তুমি ভুল করেছো বোধহয়। স্যার না, 3ই তো করেছি এটা। দাঁড়াও, তোমার দেখতে দাও সলিউশন। এই যে ক্যালকুলেশন খুব বাজে, এটা এইভাবে করবে না। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এখানে গ্যাপ কেন হবে? এটা তো গ্যাপই হবে না, এটা পরে দেখছি, এই কোশ্চেনটাও দেখছি। হ্যাঁ, এর অ্যান্সার, এটা এ লেখা ছিল না? ও A3 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিকই লিখেছো। আসলে আমি নাম্বারিং দেখেছি তো, এটাকে এ ভেবেছি, এটাকে ডি ভেবেছি, পরে লিখেছো তো ওই জন্যে। ঠিক আছে, তোমার ঠিকই করেছো তুমি। ওকে, তাহলে এটা হয়ে গেল 3 নম্বর। আচ্ছা, এফ এক্স প্লাস 3, মানে এফ এক্সটাকে 3 ঘর তুলে দিল ওপরে, তার মানে জাস্ট এটা, তার মানে এটা হয়ে গেল 1। তারপরে এখানে কি করলো, এফ এক্সটাই গ্রাফটা সেম আছে, শুধু 3 দিয়ে ভাগ করা, মানে কি ওটাকে জাস্ট কমিয়ে দাও, ভ্যালুগুলোকে কমিয়ে দাও, জোর করে ভাগ করে দিচ্ছি তো, তার মানে এইটা আসবে 4-এ আসবে, কিন্তু কোথাও শিফট করেনি। হ্যাঁ, কারণ যোগ বিয়োগ তো কোথাও নেই, তার মানে কোনো শিফট হয়নি, কিন্তু জাস্ট ভ্যালুগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভ্যালুকে ভাগ করে দেওয়া হয়েছে, সেই জন্য ভ্যালুগুলো কমে গেল। যতটা হাইট ছিল তার থেকে 1/3 ভাগ হয়ে গেল, 3 ভাগের 1 ভাগ হয়ে গেল, বুঝতে পেরেছো? এই জিনিসটা এখানে করা হয়েছে। আর এখানে কি করা হয়েছে দেখো, প্রথমে এফ অফ এক্স প্লাস 4 মানে কি হবে? এফ অফ এক্স প্লাস 4 হবে এইটাকে এইদিকে শিফট করা। বাঁ দিকে সরু। হ্যাঁ, তারপরে কি করেছে, মাইনাস নিয়েছে, মানে কি উল্টে দিয়েছে গ্রাফটা। উল্টে যাবে। হ্যাঁ, উল্টে গেলে কোনটা হবে? এটা হয়ে যাবে নিচেরটা। তাহলে এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে 6, মানে -6 অবধি শিফট করলো, এখান থেকে -6 ঘর এদিকে নিয়ে আসলো, নিয়ে এসে 2 ঘর 2 দিয়ে গুণ করে দিল, তার মানে একটু বড় হয়ে গেল গ্রাফটা। এই রকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এটা একদম সহজ, এখানে কিছু আমি জাস্ট কিছু বলতেই চাই না। আচ্ছা, 4টা তো হলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 7টাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এক্স প্লাস, এটা গ্রাফটা কি হবে দেখো, -1, তারপরে হচ্ছে এখানে +1, আর 1-এর থেকে যখন এইটুকুতে এক্স স্কোয়ার আছে, তার মানে এইরকম হবে গ্রাফটা, দুদিকে এদিকে এটা ক্লোজড, তার মানে এখানে তুমি এরকম দিতে পারো, এখানে ওপেন চিহ্ন দিতে পারো, বা এই ছোট্ট গোল দিতে পারো, বলো। এইবার এইখানে তোমার ভ্যালুটা নিচ্ছে না, তাই না, ওপেন আছে, তার মানে এইখানে ওপেন। এইবার এক্স প্লাস 1, এখানে -1 বসালে 0, তার মানে এই অবধি যাবে, কিন্তু এই ভ্যালুটা নিচ্ছে না, এই ভ্যালুটা নিচ্ছে, সেই জন্য এইখানে ক্লোজ, তৃতীয় বন্ধনী, এইখানে প্রথম বন্ধনী, হলো। এইবার এখানে আছে 1 বসালে কত হচ্ছে 1, তার মানে এখানে এই ভ্যালুটাও 1, তার মানে এখানে বেসিক্যালি কি হচ্ছে, এরপর থেকে এই দিকে চলে যাচ্ছে, তার মানে এই যে গ্যাপ, এখানে তো কোনো গ্যাপ থাকছে না, তাই না, ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে,
বুঝতে পেরেছো? এইখানে আর কোনো গ্যাপ কিন্তু থাকছে না, এই জন্য আমার এই প্রথম বন্ধনীটা দেওয়াটা দরকার নেই। তার মানে এইখানে ফাংশনটা কন্টিনিউয়াস, এইখানে তোমার গ্যাপ আছে। তাহলে এইবার বলছে যে এই লিমিটটা কোথায় এক্সিস্ট করবে, তার মানে একমাত্র এক্সিস্ট করবে না এই পয়েন্টে, বাকি সব পয়েন্টে এক্সিস্ট করবে। তাহলে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে কোন পয়েন্টে এক্সিস্ট করবে, তার মানে এ নট ইকুয়ালস টু -1, বাকি সব পয়েন্টে এক্সিস্ট করবে। হলো 7এরটা এইভাবে হয়ে যাবে। আচ্ছা 4এরটা দেখো, 4এরটা দেখো, এই -4 পয়েন্টটাতে কিন্তু ডোমেনের মধ্যেই নেই, কারণ -4-এ কোনো ভ্যালুই নেই, তার মানে এটা তো ডোমেনের মধ্যেই নেই। তাহলে এইখানে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস তোমার জানার দরকারও নেই, তাহলে তোমার অ্যান্সারে -4 কখনোই আসবে না। এইটা একটা ভুল করার জায়গা, বুঝতে পেরেছো? কারণ এটা ডোমেনেই নেই। যদি এখানে কোনো একটা ভ্যালু বলে দিত তাহলে তোমাকে কনসিডার করতে হতো। আচ্ছা, দুই পয়েন্ট ডোমেনে আছে, 2 পয়েন্টে জাম্প দেখতে পাচ্ছ, সুতরাং 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ঠিক। 0 পয়েন্টে কন্টিনিউটি আছে, 2তেও আছে, এটাও হবে, এটাও হবে। এই পয়েন্টগুলোতে তোমার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি আছে। তাহলে পয়েন্ট চেয়েছে কি, স্টেট দ্য নাম্বারস, মানে কোন কোন নাম্বারে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তাহলে তোমার অ্যান্সার হবে কি -2 2 4। এটা অনেকেই করেছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে, ফর ইচ অফ দ্য নাম্বার স্টেটেড ইন পার্ট এ ডিটারমাইন whether f is continuous from the right or from the left or neither। তাহলে দেখো, আমি যদি -2 দেখি, আমি যদি ডান দিক থেকে আসতে চাই, এই দিক থেকে যদি তুমি লিমিটটা নাও, মানে বেসিক্যালি লিমিট x টেন্ডস টু -2, এখানে ডান দিক থেকে যেহেতু আসছে -2 প্লাস, এই লিমিটটা কি এক্সিস্ট করছে? এই লিমিটটা কি f অফ -2 এর সঙ্গে সমান হচ্ছে? অ্যান্সার ইজ নো, তাই না? এইটা হচ্ছে না, f অফ -2 হচ্ছে না, তার মানে এই ফাংশনটা ফ্রম দ্য রাইট কন্টিনিউয়াস নয়। কিন্তু ফ্রম দ্য লেফট যদি যাও, তাহলে f অফ -2 এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তার মানে এই ফাংশনটা ফ্রম দ্য লেফট কন্টিনিউয়াস বাট নট ফ্রম দ্য রাইট। কোথায়? -2তে। এই জায়গাটা বুঝতে পারছো কি পারছো না বলো? -2তে ফ্রম দ্য রাইট ডিসকন্টিনিউয়াস বাট ফ্রম দ্য লেফট কন্টিনিউয়াস। ইজ ইট ক্লিয়ার অর নট? আর একবার বললে ভালো হতো। হ্যাঁ দেখো, যদি x টেন্ডস টু a প্লাস f অফ x ইকুয়ালস টু f অফ a হয়, তবে f is continuous from right। কারণ কি, প্লাস নিয়েছি না, মানে ডান দিক থেকে যখন আমি এর দিক থেকে, ডান দিক থেকে এর দিকে যাচ্ছি, মানে এই দিক থেকে এইভাবে যাচ্ছি, তখন ওই জন্য কন্টিনিউয়াস ফ্রম রাইট হচ্ছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম রাইটের ডেফিনেশন। এবার যদি আমি বাঁ দিক থেকে যাই আর ওটা এফ এর সঙ্গে সমান হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস ফ্রম লেফট হবে, মানে তখন এ মাইনাস লিখতে হয়। ঠিক আছে, বোঝা গেল ডেফিনেশনটা? তাহলে এখানে দেখো, আমি যদি -2 এর দিকে যাচ্ছি ফ্রম দ্য রাইট সাইড, মানে এই দিক থেকে যখন যাচ্ছি, দেখো এই দিক থেকে যাচ্ছি 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 যাচ্ছি, ভ্যালুটা তো এখানে গিয়ে আটকে গেল, তাই না? তাহলে এই যে হাইটটা কত আছে, এই হাইটটা যা হবে সেটাই তো আমার লিমিটটার ভ্যালু হবে, কিন্তু f অফ -2 এর ভ্যালু তো এইটা, তাই না? -2 এর ভ্যালু এইটা, কিন্তু লিমিটের ভ্যালু এইটা, সেই জন্য ম্যাচ করছে না। তার মানে এটা কি, ফ্রম রাইট কন্টিনিউয়াস বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, ফ্রম ঠিক লেফট কন্টিনিউয়াস বলতে পারছি। ঠিক আছে, একই হ্যাঁ, রকম বুঝতে ভাবে পেরেছি। 2 এর ক্ষেত্রে ফ্রম লেফট কিন্তু ডিসকন্টিনিউয়াস, ফ্রম রাইট কন্টিনিউয়াস। ওকে, 4 এর ক্ষেত্রেও ফ্রম রাইট কন্টিনিউয়াস, ফ্রম লেফট ডিসকন্টিনিউয়াস। ফ্রম লেফট এর ভ্যালু -ইনফিনিটি চলে যাচ্ছে, হ্যাঁ, মানে লিমিট x টেন্ডস টু 4 মাইনাস, মানে বাঁ দিক থেকে যখন যাচ্ছি, তাহলে ভ্যালুটা তো আস্তে আস্তে -ইনফিনিটি দিকে চলে যাচ্ছে, তাই না?
কিন্তু এফ অফ 4 কত হয়ে যাচ্ছে, ফাইনাইট ভ্যালু। তার মানে এটা ফ্রম লেফট ডিসকন্টিনিউয়াস বাট ফ্রম রাইট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো এইভাবে ব্যাখ্যা করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, একটা কোশ্চেন আছে, বলছি যে হ্যাঁ, আইআইটি জ্যামে কি এরকম মানে টাইপের কোশ্চেন থাকবে না এমসিকিউ থাকবে? এমসিকিউ থাকবে, এরকম টাইপের থাকবে না, কিন্তু তোমার এই কনসেপ্টগুলো কাজে লাগবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? যার ফলে হুম। আমি এই জিনিসগুলো করাচ্ছি তোমাদেরকে। এমন নয় যে আইআইটি জ্যামে এমসিকিউ থাকবে তাহলে তুমি শুধু এমসিকিউ প্র্যাকটিস করে যাবে, সেটা তো কোনোদিন হতে পারে না। কনসেপ্টটা তো তোমাকে আগে ভালো করতে হবে, তবে তো তুমি এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবে। হ্যাঁ। এই যে তোমাকে এইটা দিতেই পারে, ধরো এইরকম এইটা একটা গ্রাফ দিয়ে দিল, এবার তোমাকে বলে দিল যে কোন কোন পয়েন্টে ফ্রম রাইট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো তুমি জাস্ট ছবি দেখে তো বলতে পারবে, ঠিক আছে না? ওটা তো এমসিকিউ থাকতেই পারে না? এইখান থেকে হ্যাঁ। কতগুলো এমসিকিউ বানানো যেতে পারে সেটা তুমি আন্দাজ করতে পারছো? হুম, ও, অনেকগুলো হচ্ছে তো। হুম, ওই জন্যই বড় কোশ্চেন করাটা সবচেয়ে ভালো আর কি। এমসিকিউ তো অবশ্যই এমসিকিউ সলভ তো করতেই হবে, কিন্তু এমসিকিউ সলভ করে তুমি কমন নাও পেতে পারো, কিন্তু কনসেপচুয়াল অঙ্ক করলে তুমি কমন পেতে পারো, কারণ আলটিমেটলি কনসেপ্ট থেকেই তো কোশ্চেন তৈরি হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। ডাউট নেই। বাকিরা? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, যারা নতুন জয়েন করেছো তারা কি কিছু বলতে চাও? স্যার, আচ্ছা, নতুনদের সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। ইফতেখার, মোহাম্মদ। হ্যাঁ স্যার, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? মালদাতেই স্যার। মালদার কোথায়? বাগবাড়ি নাম শুনেছেন? বাগবাড়ি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গাটাতে। বাঁধ, বাঁধের ওখানে? ওই এসপি বাংলোটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওর পেছনে। আচ্ছা আচ্ছা, ঠিক, চিনলাম। ওই তো লক্ষ্মীপুর পার করে, কেন্দ্রীয় বিদ্যালয় পার করে এই যে পড়ছে, তাই না? লক্ষ্মীপুর পার করে, বাঁধ পার করে, হ্যাঁ। ওই যে খোয়ার মোড় নাম শুনেছেন? খোয়ার মোড়। না, খোয়ার মোড় ওইভাবে জানি না। ওই স্যার, ওই যে আগে ওই নোংরা টোংরা ফেলতো না ওখানে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দননগর, চন্দন পার্ক। চন্দন পার্ক, পার্ক পার্ক, হ্যাঁ হ্যাঁ, ওই স্যার, ওখানে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে একটা কি মাদ্রাসা হয়েছে না কি হয়েছে, ইংলিশ মিডিয়াম? হ্যাঁ হ্যাঁ, মডেল মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা। হ্যাঁ, ও মেয়েদের জন্য। না, ছেলে মেয়ে দুজনেরই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক, চিনলাম। তুমি কোন স্কুলে পড়ছো, এই তো কোন কলেজে, মালদা কলেজেই? হ্যাঁ হ্যাঁ, মালদা কলেজ। আচ্ছা, কোন স্কুল থেকে পাস করেছো? শোভানগর। ও, তোমার বাড়ি এখানে শোভানগর স্কুলে পড়তে? না, মানে গ্রামের বাড়ি ওই সাইডে, এখানে নিউলি শিফট হয়েছে। ওকে ওকে, ঠিক, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সুচিস্মিতা। হ্যাঁ স্যার, বলুন। হুম, একটু বলো নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে বলতে, আমি মালদা কলেজেই পড়ি ওদের সাথে, আচ্ছা, তোমার বাড়ি কোথায়? গ্রিন পার্কে, মালদাতে। গ্রিন পার্কটা তো ওইদিকেই না? গ্রিন পার্ক, ওইদিকে বলতে, আইটিআই মোড়ের কাছে? না না, ওটা তো একদমই অপোজিট গ্রিন পার্ক থেকে। গ্রিন পার্কটা তাহলে কোন দিকে? গৌরোড, গৌরোড মহানা, স্যার, আচ্ছা, আচ্ছা। গৌরোড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গৌর রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গৌর রোডের কোথায়? গৌরোড থেকে আরো কিছুটা ভেতরে গিয়ে গ্রিন পার্ক তালতলা, এই মানে পাড়াটা পড়ে। আচ্ছা আচ্ছা। হুম। তুমি কোন স্কুল থেকে পাস করেছো? বার্লো গার্লস হাই স্কুল। উম, বার্লোর আগে কেউ ছিল না একজন, দেবিকাও তো বার্লোর? বার্লোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই সেটাই।
আর নেক্সট হচ্ছে মহিতুর রহমান। হ্যাঁ স্যার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদাতে, এখানে বকখাটুলি। সেটা কোথায়? হ্যাঁ, বকখাটুলি বলতে অক্রমণ স্কুলের ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, বিএস রোড। হ্যাঁ, বিএস রোড, বিএস রোড। ওকে, গুড। আর তো বাকি সব পরিচিত, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, কেমন লাগলো তোমরা নতুন ক্লাস করলে? সলিউশনটা কেমন লাগলো আর কি? তোমরা ভালোই আগের লাগবে। ক্লাসগুলো দেখেছো? হ্যাঁ স্যার, এর আগের দিনের যেটা লেকচার 10টা ছিল ওটা আমি দেখেছি। হ্যাঁ, তো আপনার এই লিমিট আর ফাংশনের ক্লাসটা দেখতে হবে, তাহলে এগুলো আরো ভালো করে বুঝতে পারবো। লিমিট ফাংশনের কোনো ক্লাস হয়নি, হয়নি? এখনো হয়নি। ফাংশনের ক্লাস হয়েছে, লিমিটের ক্লাস হয়নি। হ্যাঁ, ফাংশনের মানে ওই ওই ক্লাসগুলো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফাংশনের ক্লাস হয়েছে, লিমিটের কোনো ক্লাস হয়নি। লিমিটের ক্লাস হবে পরে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এর আগে পড়াচ্ছিলাম যে আপার বাউন্ড কাকে বলে, ওগুলো পড়াচ্ছিলাম, ঠিক আছে। তো তার সুপ্রিমাম, ইনফিমাম, তো তাদের প্রপার্টিগুলো আজকে একটু ডিসকাস করব। সে ওই ওই সম্বন্ধেই আজকে ক্লাসটা হবে আর কি, বাকি ক্লাসটা আর কি। আচ্ছা, চলো তাহলে। বেসিক্যালি তোমাদের যেটা আর এর যেটা কমপ্লিটনেস প্রপার্টি যেটা, ঠিক আছে। তো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে কিউ ইজ নট কমপ্লিট। কিউ ইজ নট কমপ্লিট, এটা এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, যার ফলে নতুন একটা সেট তৈরি করা হলো যেট ইজ আর, এবং আরটাকে এমনভাবে তৈরি করা হলো যাতে এ কমপ্লিট হয়। সো আর ইজ কমপ্লিট, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কমপ্লিট কথাটার অর্থ কি? বারবার বলে যাচ্ছি, কমপ্লিট কথার অর্থ কি? তাহলে কমপ্লিট কথার অর্থ হলো এটাই যে any subset of subset A of R which is bounded above কথার অর্থ কি? মানে যার আপার বাউন্ড আছে, which is bounded above has a supremum. সুপ্রিমামটা কোথায় থাকবে? ইন আর এই থাকবে। তাহলে আর এর যে কোনো সাবসেট যদি নাও, এমন সাবসেট যার আপার বাউন্ড আছে, তাহলে আপার বাউন্ড থাকলেই তার একটা লিস্ট আপার বাউন্ড তুমি অলওয়েজ পাবে, মানে লিস্ট আপার বাউন্ডকেই সুপ্রিমাম বলা হয়। কিন্তু কিউ এর ক্ষেত্রে যদি একটা সাবসেট, তুমি কিউ এর সাবসেট নাও যার একটা আপার বাউন্ড কিউতে থাকবে, তাহলে তুমি এটা গ্যারান্টি করতে পারো না যে তার সুপ্রিমামটাও কিউতে থাকবে। এই জিনিসটা তুমি গ্যারান্টি করতে পারো না। এই জিনিসটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আগের ক্লাস দেখলে পেয়ে যাবে। কিন্তু আর এর ক্ষেত্রে এই জিনিসটা অলওয়েজ ট্রু, যার আপার বাউন্ড থাকবে তার একটা লিস্ট আপার বাউন্ড অলওয়েজ তুমি খুঁজে পাবে, দ্যাট ইজ কল্ড দ্য সুপ্রিমাম, ঠিক আছে। এবং সেটা কোথায় খুঁজে পাবে? আর এর মধ্যে পাবে, ঠিক আছে। আর একই রকম ভাবে যদি একটা সেট বাউন্ডেড বিলো হয়, বাউন্ডেড বিলো মানে যার লোয়ার বাউন্ড থাকবে, তাহলে তার তুমি একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাবে, যেটাকে ইনফিমাম বলা হয়। তো দিস ইজ কল্ড ইনফিমাম, ঠিক আছে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। দিস প্রপার্টি অফ আর ইজ নোন অ্যাজ কমপ্লিটনেস প্রপার্টি। ঠিক আছে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবার এখান থেকে তোমার যেটা বারবার আমরা ইউজ করব যে কোনো প্রুফে, সেটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি অ্যান্ড ইনফিমাম প্রপার্টি, ঠিক আছে। তো এইটা আমাদেরকে মানে ভালো করে একটু জেনে নিতে হবে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো অ্যাজ এ থিওরেম আমরা সেটাকে মানে লিখব, কিন্তু প্রুফটাও
সহজ। তো এই থিওরেমটাকে আমরা নাম দিচ্ছি সুপ্রিমাম প্রপার্টি। সুপ্রিমাম প্রপার্টি। দেখো তাহলে ধরো এ হচ্ছে একটা সাবসেট অফ আর, হ্যাঁ, এবং সেটা বাউন্ডেড অ্যাবাভ, বিডিডি বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে। তার মানে এর একটা আপার বাউন্ড আছে, ঠিক আছে। দেন an upper bound u of a is said to be is supremum of a if and only if, মানে এই আপার বাউন্ডটাই সুপ্রিমাম হবে, কখন হবে, যদি if and only for every positive epsilon there exists a belongs to a such that u less than equals to a less than u minus epsilon। তার মানে কি, দেখো যদি এমন একটা আপার বাউন্ড ইউ, সুপ্রিমাম তখনই হবে যদি এর থেকে যে কোনো একটা এপসিলন মাইনাস করে দাও, মানে পজিটিভ এপসিলন মাইনাস করে দিলে কি হবে, ভ্যালুটা ছোট হয়ে গেল, তার থেকে ছোট একটা নাম্বার নিচ্ছে ইউ মাইনাস এপসিলন, ঠিক আছে। এপসিলন কমিয়ে দিলাম মানে কি ছোট হয়ে গেল। এবার যত ছোটই নাম্বার তুমি নাও না কেন এপসিলনটাকে, তাহলে তার মধ্যে একটা তুমি এর এলিমেন্ট পাবে, তার মধ্যে কার এলিমেন্ট পাবে, এর একটা এলিমেন্ট পাবে। তাহলে এর মাঝে যে কোনো একটা জায়গায় সেটা ইউও হতে পারে, মানে ইউটা নিজেও এর এলিমেন্ট হতে পারে। তাহলে সেই এটা লেস দেন ইকুয়ালস টু ইউ, মানে এ ক্যান বি ইউ অলসো। তাহলে এর মাঝে কোথাও তুমি একটা এ পাবে যেটা এর এলিমেন্ট হবে, ঠিক আছে। এটার কারণটা কি, কারণ দেখো ইউটাকে আমি কি বলছি, লিস্ট আপার বাউন্ড, তার মানে ইউ এর থেকে যেটা ছোট সেটা কখনোই আপার বাউন্ড হবে না। এটা হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড। সবচেয়ে ছোট আপার বাউন্ড মানে কি, ক্লাসের তুমি যদি বলি যে তোমার ক্লাসে সবচেয়ে ছোট হচ্ছে নরেন, সাপোজ হাইটে সবচেয়ে ছোট হচ্ছে নরেন, তার মানে কি কেউ নরেনের থেকে ছোট হতে পারে না। বা আমি যদি এরকম বলি যে একটা ছেলে জোগাড় করলাম যে নরেনের থেকেও ছোট, তাহলে আমি কি বলতে পারি সেই ছেলেটা সম্পর্কে, ভালো করে বোঝো কোশ্চেনটা। আমি বললাম যে নরেন হচ্ছে তোমাদের ক্লাসের সবচাইতে ছোট স্টুডেন্ট। এবার একটা ছেলে জোগাড় করলাম, জোগাড় করে দেখাচ্ছি যে এই ছেলেটার হাইট হচ্ছে নরেনের থেকেও ছোট, তাহলে সেই ছেলেটা সম্পর্কে কি বলতে পারি, ছেলেটা আমাদের ক্লাসেই নাই। কারেক্ট। তাহলে যেহেতু তোমার ছেলেটার হাইট নরেনের থেকেও ছোট, তাহলে সেই ছেলেটা তোমাদের ক্লাসের হতে পারে না, কারণ তোমাদের ক্লাসের যদি হতো তাহলে ডেফিনেটলি নরেনের থেকেও বড় হতো, ঠিক কি না। তাহলে এইখানে একই রকম ব্যাপার, তোমাদের ক্লাসটাই হচ্ছে এ, ঠিক আছে, তোমাদের ক্লাসটাই হচ্ছে এ, আর এর মধ্যে সবচাইতে যেটা ছোট মানে লিস্ট আপার বাউন্ড, হ্যাঁ, মানে সরি এটা তোমাদের ক্লাসটা নয়, এর আপার বাউন্ড যতগুলো আছে তাদের সেটটা হচ্ছে তোমাদের ক্লাসটা, ধরো তাদের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে ইউ, মানে আপার বাউন্ডগুলোর মধ্যে সবচাইতে ছোট হচ্ছে ইউ। এবার তুমি এপসিলন কমিয়ে দিয়েছো, তার মানে ইউ মাইনাস এপসিলন হচ্ছে সেই নতুন ছেলেটা যেটা ইউ এর থেকেও ছোট। তাহলে আমি কি বলতে পারি, তাহলে বলতে পারি যে ইউ মাইনাস এপসিলন সে আর কোনো আপার বাউন্ড হতে পারে না, কারণ আপার বাউন্ড যদি হতো তাহলে ইউটা তার থেকেও ছোট হতো, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে ইউ মাইনাস এপসিলন ইজ নট অ্যান আপার বাউন্ড। এবার আপার বাউন্ডের ডেফিনেশন কি, আপার বাউন্ড হলে কি হবে যে প্রত্যেকটা এলিমেন্ট, এর প্রত্যেকটা এলিমেন্ট, এটা যদি আপার বাউন্ড হতো
তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এর থেকে সমান বা ছোট হতো। তাহলে যেহেতু এটা আপার বাউন্ড নয়, তার মানে আমি এমন একটা এলিমেন্ট পাবো যেটা এর থেকে বড় হবে, ঠিক কি না? বুঝতে পারছো লজিক্যাল লাইনগুলো? বুঝতে পারছো যে এটা যেহেতু হ্যাঁ। আপার বাউন্ড নয়, তাহলে এমন একটা এলিমেন্ট পাবো এ থেকে যেটা এর থেকেও বড় হবে, সেটাই হচ্ছে এ। যে একটা এক্সিস্ট করবে এ যেটা এর থেকে স্ট্রিক্টলি বড় হবে, কিন্তু এই এটা নিশ্চয়ই ইউকে ছাপিয়ে যেতে পারবে না, কারণ ইউটা তো আপার বাউন্ড। যে কোনো এলিমেন্টে তো ইউ এর সমান বা ছোট হবে, সেই জন্য এটা ইউ এর সমান বা ছোট হবে, কিন্তু এর থেকে বড় হবে। এর মানে এই নয় যে সবাই ইউ মাইনাস এপসিলন থেকে বড় হবে, অ্যাটলিস্ট একটা হবে। দ্যাট এক্সিস্ট মানে কি, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমি পাবো যেটা ইউ মাইনাস এপসিলন থেকে বড় হবে। বোঝা গেল? তাহলে এইরকম যদি প্রত্যেকটা এপসিলনের জন্য একটা করে এক্সট্রা এলিমেন্ট পাই, তাহলে আমি বলতে পারবো ইউটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আর লিস্ট আপার বাউন্ড যদি না হয়, তাহলে এই প্রপার্টি স্যাটিসফাই করবে না। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। তো এইটা আমরা কিন্তু মাঝে মধ্যে ইউজ হবে, মানে লিমিট টিমিট করতে গেলে তখন এইটা ইউজ হয়। ঠিক আছে? কোনো জিনিসের লিমিট প্রমাণ করতে গেলে এই এক্সিস্টেন্সটা, এই তোমার সুপ্রিমাম প্রপার্টি, ইনফিমাম প্রপার্টি, কমপ্লিটনেস, এই জিনিসগুলো থেকেই বের করা হয়। ঠিক আছে? তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। একই রকম ভাবে যদি আমরা ইনফিমাম প্রপার্টিটা লিখি, তাহলে সেটা এরকম দাঁড়াবে। সেটা এখানে লিখছি, একদম একই রকম ভাবে জিনিসটা হয়ে যাবে। ইনফিমাম প্রপার্টি, সেটা কি হবে, যে লেট এ সাবসেট অফ আর বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো না হলে তো তার ইনফিমাম এক্সিস্ট করবে আমরা বলতে পারি না, তাই না? তো ইনফিমাম কার এক্সিস্ট করবে, যে সেটটা বাউন্ডেড বিলো, মানে যার একটা লোয়ার বাউন্ড আছে। দেন a lower bound L is infimum of A if and only if for every epsilon greater than 0 there exists a belongs to A such that, তখন কি হবে, তখন দেখো এইটা যেহেতু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এলটাকে আমরা কি বলছি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ইনফিমাম মানে কি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে তার থেকে আর বড় কেউ লোয়ার বাউন্ড হতে পারবে না। তার মানে তার থেকে যদি বড় একটা নাম্বার নিই এল প্লাস এপসিলন, তাহলে এইটা কোনো লোয়ার বাউন্ড নয়, মানে এর থেকে ছোট একটা এলিমেন্ট আমি অলওয়েজ পাবো। তার মানে সেটা হবে এ একটা পাবো, সাজ দ্যাট এই জিনিসটা হোল্ড করবে। বুঝতে পেরেছ? একই রিজন, কারণ এলটা যেহেতু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে এল প্লাস এপসিলন ইজ নট অ্যান লোয়ার বাউন্ড। এটা যেহেতু লোয়ার বাউন্ড নয়, তাহলে তার থেকে একটা ছোট এলিমেন্ট আমি অলওয়েজ পাবো। কারণ এটা যদি লোয়ার বাউন্ড হতো, তাহলে সবাই কিন্তু এর থেকে বড় হতো। যেহেতু এটা লোয়ার বাউন্ড নয়, কেউ কেউ এর থেকে ছোট হবে। সেই জন্য আমি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যেটা কিনা এর থেকে স্ট্রিক্টলি ছোট হবে। বুঝতে পেরেছ? এবং এটা যে এলটা অলওয়েজ লোয়ার বাউন্ড, সেই জন্য এই জিনিসটা হবে। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার মাথায় রাখবে যে কোনো একটা সেটের, যে কোনো সেটের এই যে ইনফিমাম বা সুপ্রিমাম, এটা সবসময় ইউনিক হয়। মানে একটা সেটের দুটো ইনফিমাম পাওয়া সম্ভব নয়। একটা সেটের একটাই মাত্র ইনফিমাম, একটাই মাত্র সুপ্রিমাম থাকবে। ওকে? আচ্ছা, আচ্ছা ধরো কোশ্চেন করছি, ঠিক আছে?
এস হচ্ছে একটা সেট, এস হচ্ছে একটা সেট বাউন্ডেড অ্যাবাভ, এস হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। তার মানে এটা কি, এস এর একটা আপার বাউন্ড আছে। আপার বাউন্ড, এবার দেখো আপার বাউন্ড থাকা মানেই ইমপ্লাই করবে কমপ্লিটনেস প্রপার্টি থেকে যে সুপ এস এক্সিস্ট, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ ডিউ টু completeness property of R, ঠিক? তাহলে সুপ এস এক্সিস্ট করছে। নাও ডিফাইন আ সেট T equals to set of all x belongs to R such that minus x belongs to S। তারপর তার নেগেটিভটা যদি এস এ বিলং করে তাহলে সেইটাকে আমি টিতে রাখছি। মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, টি সমান সমান মাইনাস এস, মানে এস এর যদি থাকে 4 5 6, ধরো এস এ আছে 4 5 6, তাহলে টিতে থাকবে তাদের নেগেটিভগুলো -4 -5 -6, বুঝতে পেরেছ? এইভাবে আমরা টিটা ডিফাইন করছি জাস্ট নেগেটিভগুলো নিয়ে। মানে 4 -4 টিতে থাকা মানে কি, তার নেগেটিভ মানে 4 সেটা এসে যেন থাকে, বুঝতে পেরেছ? তাহলে আমাকে বলো টি সম্পর্কে আমি কি বলতে পারি? এস এর আপার বাউন্ড আছে, তার মানে টি সম্পর্কে আমি কি বলতে পারি? সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু ইনফিমাম অফ টি মাইনাস ইনফিমাম অফ টি। কারেক্ট। এখান থেকে প্রথম কথা হচ্ছে যে যেটা এস এর সুপ্রিমাম, ধরো ইউটা হচ্ছে এস এর সুপ্রিমাম, তার মানে কি লেট, আচ্ছা সুপ এসটাকে নাম দিয়ে দিলাম ইউ ইকুয়ালস টু সুপ এস। তার মানে আমরা এটা বলতে পারছি যে এস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ইউ ফর অল এস বিলংস টু এস, রাইট? এটা বলতে পারি। এবার এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এস, তখন এটা উল্টে যাবে, মাইনাস ইউ হয়ে যাবে। এবার দেখো মাইনাস এস গুলো তখন টি এর এলিমেন্ট, তার মানে আমি এটা বলতে পারি যে মাইনাস ইউ লেস দ্যান ইকুয়ালস টু টি ফর অল টি, কারণ টি গুলোই তো মাইনাস এস গুলোই তো টি এর এলিমেন্ট, কারেক্ট? ঠিক কি না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে আমি বলতে পারছি যে মাইনাস ইউ ইজ এ লোয়ার বাউন্ড, কারণ মাইনাস ইউ এর থেকে সবাই বড়, তার মানে মাইনাস ইজ এ লোয়ার বাউন্ড অফ টি, হ্যাঁ কি না? একই রকম ভাবে তুমি দেখাতে পারবে যে মাইনাস ইউটাই হচ্ছে তোমার ইনফিমাম অফ টি, তার মানে কি দেখাচ্ছি যে ইনফিমাম অফ টি ইজ ইকুয়ালস টু মাইনাস সুপ্রিমাম অফ এস। মাথায় ঢুকলো এইটুকু? হ্যাঁ ঢুকেছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? যদি সেটটাকে নেগেটিভ করে দাও তাহলে সুপ্রিমামটা ওর ইনফিমামে বদলে যাবে এবং একটা মাইনাস সাইন চলে আসবে, ঠিক আছে? এই রেজাল্টটা খেয়াল রাখবে। এবার যদি এটা যদি বাউন্ডেড বিলো করি, বাউন্ডেড যদি বিলো করে দিই তাহলে তার নেগেটিভটা এবার ইনফিমাম দিয়ে তুমি করতে পারবে, মানে জাস্ট উল্টে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এবার আরেক ধরনের কোশ্চেন এখান থেকে করা যেতে পারে যে ধরলাম এস হচ্ছে একটা বাউন্ডেড সেট, এস হচ্ছে বাউন্ডেড, তাহলে সুপ এসটা ধরে নাও ক্যাপিটাল এম আর ইনফিমাম অফ এস হয়ে গেল স্মল এম, ঠিক আছে? তাহলে একটা নতুন সেট তুমি তৈরি করছো টি, সেট অফ mod x minus y such that x আর y দুটোই কোথা থেকে আসছে, এস থেকে আসছে। তাহলে এই টি সম্পর্কে এবার তুমি কি বলতে পারবে? আচ্ছা আমাকে বলো টি সম্পর্কে কি বলতে পারবে?
টিটা কি, আচ্ছা টি এর কি আপার বাউন্ড আছে? ডাজ টি হ্যাভ আপার বাউন্ড? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ আচ্ছা স্যার। এক্সাম্পল, মানে কে আপার বাউন্ডটা কি? এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আচ্ছা, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইজ অ্যান আপার বাউন্ড, কারেক্ট। অবভিয়াসলি ঠিক, এটা এটা কারেক্ট। এবং ইনফ্যাক্ট তুমি এটাও দেখাতে পারবে যে সুপ অফ টি ইজ বেসিক্যালি এটাই হবে, মানে সুপ অফ এস মাইনাস ইনফিমাম অফ এস। ঠিক আছে, এটা তোমাকে ইম্পর্টেন্ট রেজাল্ট হিসাবে মনে রাখবে। ঠিক আছে, এই জিনিসগুলোর প্রুফ কিন্তু আমরা দেখাচ্ছি না, এগুলো তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে দেখতে পারো বা নিজে প্রমাণ করতে পারো। সবচেয়ে বেটার হয় এই প্রুফগুলো নিজে প্রমাণ করো। এই যে যে রেজাল্টগুলো আমরা বলছি সেগুলো তোমরা প্রুফ করবে নিজেরা। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা এবার বলো, ডাজ টি হ্যাভ লোয়ার বাউন্ড? হ্যাঁ স্যার। কি হবে? স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, সেটা তো নেগেটিভ হয়ে যেতে পারে। এটা কি, এখানকার এলিমেন্টগুলো কি রকম দেখতে? মডিউলাস নিতে হবে। অলরেডি তো মডুলাস নেওয়া আছে। এর এলিমেন্টগুলো কি জিরোর থেকে ছোট হতে পারে? না স্যার, জিরো হবে তাহলে। তা তো জিরো হবে, কারণ তুমি ওয়াই এর জায়গায় তো দুটোই এক্স নিয়ে নাও না, এক্স মাইনাস এক্স, যেখানে এক্সটা এস এর এলিমেন্ট, তাহলে তো জিরো বিলংস টু টি হয়ে গেল। তাহলে তাহলে ইনফিমাম অফ টি হয়ে যাচ্ছে জিরো। ইজ দ্যাট ক্লিয়ার? ইনফিমাম হয়ে যাচ্ছে জিরো। এবার যদি ভাবো যে যদি টি ড্যাশ এরকম থাকতো x minus y such that y belongs to s, mod নেই, তখন সুপ টি আসতো, সুপ অফ টি ড্যাশ আসতো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর ইনফিমাম অফ টি ড্যাশ আসতো স্মল এম মাইনাস ক্যাপিটাল এম। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? বুঝতে পেরেছো? এই মডুলাস দিতে গেলে এই চেঞ্জটা আসবে, মানে মডুলাস যদি না থাকে তাহলে এটা ইনফিমামটা হবে স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, কিন্তু যদি মডুলাস দিয়ে দিই তাহলে ইনফিমামটা কিন্তু জিরো হয়ে যাবে। এই জায়গাতে স্টুডেন্টরা ভুল করে দেবে। বুঝতে পারলে? কারো কোনো কোশ্চেন আছে? কোনো ডাউট থাকলে বলো। ওকে, হিরণময় বলছে নেই, বাকিরা? বুঝতে পেরেছি। আচ্ছা, কারো থাকলে বলে দেবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে, ডিলে করবে না। আচ্ছা, আর একটা রেজাল্ট কি বলা যেতে পারে, যে এ বি দুটো সাবসেট such that a less than equals to b for all a belongs to a আর b belongs to b। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সুপ্রিমাম অফ a is less than equals to সুপ্রিমাম অফ ইনফিমাম অফ b। এই রেজাল্টটা খুব কাজে লাগে। ঠিক আছে, a less than equals to b দেওয়া আছে, তার মানে বেসিক্যালি এই জিনিসটা এইভাবে তুমি ছবির মাধ্যমে জিনিসটা যদি ভাবো, যে ধরো তাহলে আমরা দেখাতে পারি যে এর সমস্ত এলিমেন্ট বি এর যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট, তার মানে কি এ ধরো এই রকম জায়গায় আছে, কে এ আছে, বি এদের সবার থেকে বড়, তার মানে বি কোথায় থাকবে, বি ধরো এইরকম হতে পারে,
ধরো এই এই পোর্শনটা হচ্ছে বি, ঠিক, এই পোর্শনটা হচ্ছে বি, তাহলে এর সবাই বি এর সবার থেকে ছোট। তাহলে দেখো এর যেটা সুপ্রিমাম সেটা কোথায় আসবে, এইরকম জায়গায় তাহলে সুপ্রিমামটা থাকতে পারে। সরি, এটা ইয়েলো তো করা উচিত। এইটা তাহলে আমার কি হতে পারে, সুপ এ। আর ইনফিমাম অফ বি কোথায় থাকবে, এইটা হয়ে যাবে ইনফিমাম অফ বি। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এইরকম যদি সিচুয়েশন আসে তাহলে সুপ এটা এর ইনফিমামের চেয়েও ছোট হবে। অবভিয়াসলি সুপ এটা এর এর সুপের থেকে তো অবভিয়াসলি বড়, ছোট হবেই, ওটা নিয়ে কোনো কথা নেই। এটাও হবে সুপ এ লেস দেন ইকুয়ালস টু সুপ বি। এটা ট্রিভিয়াল, এটা হচ্ছে ট্রিভিয়াল, তাই না? এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? ওকে, নেক্সট দেখো যে এস হচ্ছে এরকম একটা সেট, এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 0 আর এক্স স্কোয়ার লেস দেন 2। তাহলে তাহলে সুপ্রিমাম অফ এস যেটা দাঁড়াবে, কত দাঁড়াবে বলো তো, কি বলতে পারো সুপ্রিমাম এস কত হওয়া উচিত? দেখে বলো কত হওয়া উচিত, কোনো প্রুফ দরকার নেই। √2। হ্যাঁ, √2 কারেক্ট, অ্যান্সার হচ্ছে √2। স্যার √2 কি ওর এলিমেন্ট? না কিউ এ, আমি কি বললাম, এটা সুপ্রিমাম এসটা কিউতেই থাকবে তার কি গ্যারান্টি আছে? তার তো কোনো কারণ কিউ তো কমপ্লিট নয়। তুমি এটা কখনো এক্সপেক্ট করতে পারো না যে সুপ্রিমাম ইনফিমাম কিউতেই থাকবে, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট। সেই জন্য সুপ্রিমামটা ইরাশনাল নাম্বার হতেও পারে। বুঝতে পেরেছো? এটাকে তুমি এইভাবেও তো বলতে পারো না যে এক্স লেস দেন √2। তাহলে অবভিয়াসলি এই সেটটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, এই সেটটা এরকম দাঁড়াচ্ছে যে তোমার মাইনাস না 0 টু √2 তার সঙ্গে ইন্টারসেক্ট করছো কিউকে। এই সেটটার এসটাকে তাহলে এইভাবে লিখতে পারছো, এর সুপ্রিমাম কি হবে, ডেফিনেটলি √2ই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এর ইনফিমাম কি হবে, কত হবে বলো? 0। অবভিয়াসলি 0 হবে, ঠিক আছে? তো এইটা খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট এবার আমরা পড়ব আর্কিমিডিয়ান প্রিন্সিপাল। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ এন কিন্তু নয়, মাথায় রাখবে। আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর, সেটা কি? সেটা হচ্ছে যে যে কোনো এলিমেন্টের থেকে একটা বড় ন্যাচারাল নাম্বার তুমি পাবে। মানে আর এর তুমি যে কোনো একটা এলিমেন্ট যদি নাও তার থেকে একটা বড় ন্যাচারাল নাম্বার তুমি পাবে, এইভাবে বলা যায়, বা বেসিক্যালি এইভাবেও বলা যায়। এটা অনেকভাবে মানে ব্যাখ্যা করা যায় আর কি, যে ফর এনি x, y বিলংস টু আর, যেখানে দুটোই পজিটিভ নিয়ে নাও, then there exists n belongs to natural number such that ny greater than x। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে যে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। হ্যাঁ,
এটার একটা অর্থ এটা হতে পারে, আর একটা অর্থ কি হতে পারে, দাঁড়াও, একটা হিন্দিতে একটা গান ছিল, মনে পড়ছে না আমার ওটা। ছোট ছোট পায়ে চলতে চলতে, না বাংলাতেই গানটা ছিল না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এইটা হচ্ছে এর মানে ব্যাখ্যা। কিভাবে সেটা আমি বোঝাচ্ছি তোমাকে। ধরো ধরো এক্স হচ্ছে তোমার টার্গেট, এক্সটা হচ্ছে কি টার্গেট, মানে টার্গেট মানে এইভাবে ভাবতে পারো যে তুমি কোটি টাকা ইনকাম করতে চাও, ঠিক আছে, ধরো 1 কোটি টাকা ইনকাম করতে চাও, তাহলে ও এক্স এর ভ্যালু হচ্ছে 1 crore, ঠিক আছে, এটা তোমার টার্গেট। এবার ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে স্টেপ, ওয়াই কি স্টেপ, স্টেপ মানে একদিনে তুমি কতটা ইনকাম করছো, মানে একদিনে কতটা পাচ্ছ, ঠিক আছে, মানে তুমি ভাবো এবার যদি তুমি এক্সটাকে ডিস্টেন্স হিসাবে ভাবো যে তোমাকে এত দূর যেতে হবে, তাহলে তুমি 1 পায়ে কত দূর এগোতে পারছো, মানে একবার পথ চললে তুমি কতটা এগোতে পারছো, তো স্টেপ সাইজ হয়ে যেতে পারে। ছোট্ট ছোট্ট পায়ে মানে বুঝতে পারছো, স্টেপ সাইজ, খুব ছোট ছোট তুমি পায়ে এগোচ্ছ, কিন্তু এগোতে এগোতে ঠিক তুমি যে কোনো জায়গায় তুমি পৌঁছতে পারবে। আর এই ছোট্ট বিন্দু বিন্দু মানে কি, ছোট ছোট জমা করছো, হ্যাঁ, জমা করতে করতে একটা দিন একটা সময় অনেক বেশি অ্যামাউন্ট হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করছি। তো এইটা এবার তুমি যদি ওয়াই, পরের দিনও ওয়াই, এইভাবে ওয়াই যোগ করতেই থাকো, একটা সময় কি হয়ে যাবে, এন ওয়াই, এন এর ভ্যালু তুমি যদি বাড়াতে থাকো, ওয়াইটা পজিটিভ, তাহলে একটা সময় তুমি এক্সকে ছাপিয়ে যাবে, ঠিক। তো গিভেন দ্যাট এন ক্যান বি এনি, এন ক্যান টেক এনি ভ্যালু, মানে তোমার হাতে অফুরন্ত দিন আছে, এটা ধরে নিতে হবে তবেই হবে, ঠিক আছে, এটা না ধরলে কিন্তু হবে না, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, একদম ইজি কনসেপ্ট, তাই না। তো এটার অনেকগুলো ডিডাকশন আছে আর কি, ঠিক আছে, এটার ডিডাকশন কি কি করা যায়, এটার ডিডাকশন হচ্ছে প্রথম কথা যে কোনো রিয়েল নাম্বারের জন্য, ফর এনি রিয়েল নাম্বার এক্স দেয়ার এক্সিস্ট এন সাচ দ্যাট এন গ্রেটার দেন এক্স, এনটা অবভিয়াসলি এন এর, আমি ন্যাচারাল নাম্বার যদি নাও লিখি তুমি বুঝে নেবে যে এনটা ন্যাচারাল নাম্বার। 2 নম্বর, যে এক্স যে কোনো যদি পজিটিভ নাম্বার হয় তুমি একটা এন পাবে সাচ দ্যাট 1/nটা এক্স এর চেয়ে ছোট করতে পারে, এক্সটা যত ছোটই নাম্বার হোক না কেন 1/n তার থেকেও ছোট বানাতে পারবে, কারণ 1/nটা আস্তে আস্তে কমতে কমতে জিরোর দিকে চলে যাবে, এনটাকে তুমি যদি বাড়াতে থাকো 1/n জিরোর দিকে যাবে, সেই জন্য জিরোর থেকে তুমি যদি বড় যে কোনো নাম্বার নাও তাহলে দেয়ার এক্সিস্টে ন্যাচারাল নাম্বার তুমি পাবে, ঠিক। আর একটা জিনিস কি বলা যায়, যে কোনো রিয়েল নাম্বার, ফর এনি রিয়েল নাম্বার এক্স দেয়ার এক্সিস্টে এন, এইখানে জেড হয়ে যাবে, ঠিক আছে, রিয়েল নাম্বার যখন বলবো তখন এটা জেড হয়ে যাবে, সাচ দ্যাট এন ইজ লেস দ্যান এক্স লেস দ্যান এন প্লাস 1, ঠিক আছে। তো যে এখানে যদি আমি রিয়েল নাম্বার করি তাহলে এখানে এনটা জেড এর এলিমেন্ট হবে, এখানে যদি আমি পজিটিভ রিয়েল নাম্বার করে দিই তাহলে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়ে যাবে, সো এইটা আমাদের মেন, ঠিক আছে। এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো, আচ্ছা যে কোনো একদিকে তুমি ইকুয়ালিটি সাইন দিতে পারো, আইদার এইদিকে বা এইদিকে, যে কোনো একদিকে দিতে পারো, লেটস সে এখানে দিলাম, ঠিক আছে। এটাকে আবার তুমি যদি -1 করে দাও এইভাবেও লেখা যাবে,
m minus 1 less than equals to x less than m, এইভাবে করে ফর সাম m belongs to z, ঠিক আছে, একই কথা। তো এই জিনিসগুলো আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর তো মোটামুটি আমরা এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড থেকে এই জিনিসগুলো বলতে পারি এখান। ওকে, স্লাইড শেষ হয়ে গেল, একটু স্লাইড নিয়ে নিই নতুন। আচ্ছা, এবার দেখো কিছু কিছু রেজাল্ট তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট রেজাল্ট খেয়াল রাখবে। ইনইকুয়ালিটি এইরকম, ধরো 1 প্লাস এক্স, এটাকে লেখা যায় কি বাইনোমিয়াল দিয়ে 1 প্লাস এন এক্স প্লাস এন চুজ 2 এক্স স্কোয়ার, এইভাবে জিনিসগুলো লেখা যায়। তো তুমি যদি ধরে নাও যে এক্সটা হচ্ছে পজিটিভ, তাহলে অটোমেটিক্যালি দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স ইফ এক্স ইজ পজিটিভ। নট অনলি পজিটিভ, এক্সটা গ্রেটার দ্যান -1 হলেই এই জিনিসটা লেখা যাবে। তো ইন জেনারেল 1 plus whole to the power n is greater than equals to 1 plus nx if x is greater than -1, ঠিক আছে। জিরোর জন্য তো অটোমেটিক্যালি এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু -1 এর থেকে বড় হলে যে এটা হয় সেটা তুমি ডাইরেক্টলি বলতে পারছো না এখান থেকে। তার জন্য তোমাকে বাইনোমিয়াল কি বলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে এই জিনিসটা প্রুফ করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা ওই প্রুফের দিকে যাব না, এটা তুমি পারলে মনে রাখবে, না পারলে এই এখান থেকে আইডিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর ওকে, এবার একটা জিনিস খেয়াল রাখবে যে ধরো এ বি দুটো রিয়েল নাম্বার, এ বি হচ্ছে রিয়েল নাম্বার, কেমন, such that 0 less than equals to a minus b less than epsilon for all epsilon, মানে যে কোনো এপসিলন তুমি যদি পজিটিভ নাও তার থেকে a minus b ছোট হবে, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত কি হবে, what can you conclude? a equal to b হবে। কারেক্ট। তো কনক্লুশন হচ্ছে a must be equals to b, a should be equals to b, বুঝতে পেরেছো। কারণ দেখো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, তুমি যদি দেখো a মাইনাস বি গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে এটা অবভিয়াসলি b এর সমান বা বড়, কিন্তু যদি বড় হয় if a is bigger than b then a minus b is positive। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে কোনো পজিটিভ নাম্বারের চেয়ে ছোট, তার মানে আমি বলতে পারি এখান থেকে বলতে পারি যে a মাইনাস বি ইজ লেস দ্যান, যে কোনো পজিটিভ নাম্বার নিতে পারি ডান দিকে, তাহলে আমি ডান দিকে a মাইনাস বি নিজেই নিয়ে নিলাম। তাহলে এখানে কি জিনিসটা দাঁড়ালো যে a মাইনাস বি এমন একটা নাম্বার যে নিজের থেকে ছোট। এটা কি কোনো নাম্বারের জন্য কি এরকম হয় যে x ইজ লেস দ্যান x, এটা কি হয়? এটা কখনোই হতে পারে না, সেটা কন্ট্রাডিকশন। তার মানে যদি বড় হয় তাহলে আমি একটা কন্ট্রাডিকশন পেয়ে যাচ্ছি, সেখান থেকে বলা যাচ্ছে যে a আর b সমান হবে, ঠিক আছে। এই এপসিলনের জায়গায় যদি আমি বলি যে 0 লেস দ্যান ইকুয়ালস টু a মাইনাস b লেস দ্যান 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলেও আমরা কনক্লুশন একই আসবে, ঠিক একই রকম ভাবে। ওকে,
আচ্ছা, আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমাদের করতে হতে পারে যে সেট অফ অল 3x by 2x minus 1 is less than set of all x such that এইটা set of all x such that 3x by 2x minus 1 is less than 3। ঠিক আছে, এবার বলতে পারে যে find sup f's if exist find in face if exist। পারবে এই কোশ্চেনটা পারবে করতে? ইনফিমামটা এক্সিস্ট করবে, সুপ্রিমামটা করবে না। তাহলে কি করে বলছো 3x by 2x minus 1 is less than 3? এটাকে কিভাবে সলভ করবে বলো? প্রথম কথা 3 3 আমি কেটে দেবো, তাহলে এখান থেকে আমি বলতে পারি x by 2x minus 1 is less than 1। ওকে, তারপরে কি করব? বলো। স্যার গুণ করে দেবো 2x - 1 দিয়ে। আচ্ছা, এই গুণটা কি করা যায় এইভাবে? এটা যদি পজিটিভ না হয় নেগেটিভ যদি হয় নিচে, তখন কি করবে? দেখো এইটাকে এইভাবে আমরা করতে পারি, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x minus 1 less than 2 করতে পারি। দেখো কেন ওটা করা যায় না, দেখো ধরো আমি এটা করলাম 3 by minus 5 is less than 1 হলো, এটা লেখা যায় তো 3 by minus 5 less than 1। এবার কি আমি কোনাকুনি গুণ করতে পারি? এটা কি লিখতে পারি? ইমপ্লাই করবে যে 3 less than minus 5 লেখা যাবে? না স্যার। এটা তো আমি গুণ করলাম। তাহলে যখন এইরকম একটা জিনিস দেখবে তুমি যে সরাসরি কোনাকুনি গুণ করে দেবে, দ্যাট ক্যান নট বি ডান, কারণ ইনইকুয়ালিটি আছে। যদি নিচেরটা নেগেটিভ থাকে প্রবলেম করবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা করা যায় না। বোঝাতে পারলাম? তো আমাদেরকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইবার কি করতে পারি? হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি যে বললেন নেগেটিভের জন্য, তো ওটা তো পজিটিভ থাকলেও হবে না সব সময়। পজিটিভ থাকলে হবে না কেন? 3-এর 2 নেন, হ্যাঁ ওটা। 3-এর ও না 2, না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নেগেটিভের জন্য প্রবলেমটা হয়। ঠিক আছে, যাই হোক, তো এইবার কি করব? দেখো এখানে 2x minus 1 আছে, তো ওখানে আমি 2x minus 1 করার চেষ্টা করব, তাহলে 2x minus 1 plus 1 করে নেব। তাহলে এইবার এটাকে ফ্র্যাকশন ভেঙে নেবো আর কি। তাহলে এটা হয়ে যাবে 1 plus 1 by 2x minus 1 is less than 2। তার মানে বেসিক্যালি 1 by 2x minus 1 is less than 2। ঠিক, এইবার দুরকম গল্প হতে পারে যে এই যে নিচের অংশটা নেগেটিভ যদি হয় তাহলে তো কোনো গল্পই নেই, যা খুশি হোক। ঠিক না, যদি নিচের অংশটা নেগেটিভ হয় তাহলে তো এটা অলওয়েজ ট্রু, কারণ ডান দিকে পজিটিভ আছে, তখন এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। সো এখান থেকে আমরা ইমপ্লাই করছে 2x minus 1 is negative, or যদি এটা পজিটিভ হয় তাহলে আমি বলতে পারবো যে 2 into 2x minus 1 is
গ্রেটার দেন 1, হ্যাঁ কি না বলো? ইফ 2x minus 1 is positive, এইটা যদি হয় তাহলে এটা হবে। এখান থেকে কি বলতে পারছি? এখান থেকে বলতে পারছি যে x is less than half, তাহলে xটা যদি হাফের চেয়ে ছোট হয় তাহলে অবভিয়াসলি এটা ট্রু। আর x যদি হাফের চেয়ে বড় হয়, অর x গ্রেটার দেন হাফ, হাফের চেয়ে যদি বড় হয় তাহলে আমি বলতে পারবো যে 2x minus 1 is greater than half, তার মানে 2x greater than 3/2, তার মানে x is greater than 3/4। তার মানে বলছে যদি হাফের চেয়ে বড় হয় তাহলে 3/4 চেয়েও বড় হতে হবে। তার মানে আলটিমেটলি আমি কি পাচ্ছি? সো আলটিমেটলি x is less than half or x is greater than 3/4। কি বুঝতে পারলে না পারলে না? স্যার বলছি যে আপনি ওখানে লেস দ্যান 2 নিয়েছেন, ওখানে যদি আমি লেস দ্যান 1 করে করি, কোথায়? সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনটা তো আমি ভুল করে 2 হয়ে গেছে, ওটা তুমি বলবে তো। সরি, ওটা তো আমার ভুল হয়েছে। এই 2 এইটা 1টা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো এটা 1 হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে 1, এটা 1 হয়ে গেলে এটাই থাকবে, তখন 2x এটা তখন 1 হয়ে যাবে, এটা যখন 2 চলে আসবে তার মানে x গ্রেটার দেন 1 চলে আসবে, তার মানে এটা 1 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার ঠিক আছে। তাহলে দেখো তোমরা যদি ওই ক্যালকুলেশনটা করতে তাহলে এই দিকটা কিন্তু তুমি পেতে না, শুধু এইটুকুটা পেতে। কি হিরণময়, হ্যাঁ ঠিক করলাম তো নাকি? হ্যাঁ ঠিকই হয়েছে। এবার ওটা দুইটা যখন ও এক হওয়ার পরে ঠিকই আছে। হ্যাঁ তারা আমি একটু উত্তরটা মিলিয়ে নিই তো। হ্যাঁ একদম কারেক্ট। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ক্যালকুলেশন অনেকেই ভুল করবে। ঠিক আছে, এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা অনেকেই কিন্তু ভুলটা করবে, আমি শিওর এই জিনিসগুলো খেয়াল করে না। স্যার ওটা ওই পেজটা করেন, ওই যে যেটা পেজ করছিলেন। এটা হ্যাঁ, এখানে এই যে 2x minus 1 এটা লেস দেন 0 করলেন, হ্যাঁ তো ওটা কি বলেন, ওটা আরেকবার বলেন তো। দেখো ওই এই যে এই জিনিসটা একের চেয়ে ছোট হতে হবে, তাই তো? তার মানে দেখো এই যে নিচের অংশটা যদি পজিটিভ হয় তাহলে তো কোনো গল্প নেই, তাহলে তুমি যে ওই ক্রস মাল্টিপ্লিকেশন করে এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? হ্যাঁ, যদি পজিটিভ হয়, সেই জন্য বলেছি এইটা গ্রেটার দেন 1 ইফ এটা। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে তো অটোমেটিক্যালি এটা ট্রু হচ্ছে। এটা নেগেটিভ হওয়া মানে তো 1 বাই নেগেটিভ মানে নেগেটিভই থাকছে, তো নেগেটিভ জিনিস একের থেকে তো ছোট হবেই, হ্যাঁ, তো আলাদা করে তো ওখানে কিছু বলার নেই, তাই না? বুঝলাম। সেই জন্য নেগেটিভ হলে মানে আর কোনো রেস্ট্রিকশন দরকার নেই, নেগেটিভ হলে এমনিই ট্রু। ঠিক আছে, তো এক্স ইজ যদি লেস দেন হাফ হয় তাহলে এমনি অটোমেটিক্যালি ট্রু হয়ে যাচ্ছে, কিন্তু যদি এক্স গ্রেটার দেন হাফ হয় তাহলে সাম রেস্ট্রিকশন, আরও রেস্ট্রিকশন চলে আসছে যে এক্স যদি গ্রেটার দেন হাফ হয় তাহলে এক্সটাকে অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1 হতে হবে, তবেই আলটিমেটলি এটা ইনইকুয়ালিটিটা ট্রু হবে। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এক্সটা হাফের চেয়ে ছোট হবে অথবা এক্সটা একের চেয়ে বড় হবে। তাহলে আমি কি পেলাম? সলিউশনটা পেলাম -ইনফিনিটি টু হাফ ইউনিয়ন 1 টু ইনফিনিটি। তার মানে দেখো হাফ থেকে 1-এর মাঝের যে কোনো এলিমেন্টের জন্য, লাইক 3/4 নিয়ে নাও, তার জন্য এই ইনইকুয়ালিটিটা সত্যি হবে না। কারণ তুমি বসিয়ে দেখো
এখানে যদি বসিয়ে দেখি আমরা 3/4 এক্স এর জায়গায় 3/4 বসিয়ে দেখো, দেখো 3 ইন্টু 3/4 ডিভাইডেড বাই 2 ইন্টু 3/4 মাইনাস 1 কত আসছে দেখো, 3-এর থেকে বড় চলে আসবে ভ্যালুটা। যেমন এখানে আসছে 9/4 ডিভাইডেড বাই 6 মাইনাস 4 মানে 2-এর 4, 4-এর 2 কাটলে কত হয়ে যাবে 9/2 4.5 আসছে 3-এর চেয়ে বড়। কিন্তু তুমি যদি হাফের চেয়ে ছোট নাও তাহলে এই দিকটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভই আসবে, হ্যাঁ না পজিটিভও আসতে পারে। যদি হাফের চেয়ে ছোট নিচ্ছ তো এইটা নেগেটিভ আসবে, আর যদি এক্সট্রা জিরোর চেয়ে একদম এক্সট্রা নেগেটিভ নিয়ে নাও তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তখন পজিটিভ হয়ে যাবে, কিন্তু 3-এর ছোটই থাকবে। কিন্তু যদি 0 থেকে হাফের মধ্যে নাও তাহলে ভ্যালুটা পুরোপুরি নেগেটিভ আসবে। এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? তো এটা ট্রাই করবে তোমরা। দেখো মাপার বইয়ে বেশ কয়েকটা 5টা অঙ্ক আছে, আমি 5টা এখানে লিখে দিচ্ছি, তোমরা আমাকে বলো তোমরা কি কি করতে চাও আর আমি কি কি তোমাদেরকে এখন দেখিয়ে দিতে পারি। লেস দ্যান 4 এটাকে সলভ করতে হবে। আর একটা আছে 4x বাই 2x মাইনাস 3 গ্রেটার দেন হাফ প্লাস 3x বাই 2x প্লাস 3 হলো। mod x plus 3 divided by 6 minus 5x less than equals to 2, mod 2x minus 3 sorry 2x minus 5 divided by x minus 6 is less than 3। এই আর একটা করে দিলাম, সো টোটাল 5টা, তার মধ্যে এই 4টে থাকলো, এগুলোকে সলভ করতে হবে। তোমরা চেষ্টা করবে কি এগুলো, মানে এখন নয় ঘরে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো এগুলো তোমরা চেষ্টা করো, ওকে? আর এসকে মাপা যা তোমাদের কাছে যদি না থাকে আমি তোমাদেরকে এক্সারসাইজটা পাঠিয়ে দেবো, এগুলো কিন্তু তোমরা প্লিজ সলভ করো। এসকে মাপার এক্সারসাইজ 2, ঠিক আছে? আর যেটা ওই তোমার রিয়েল নাম্বার চ্যাপ্টারটার নাম হচ্ছে কি রিয়েল নাম্বারস, এগুলো সলভ করো, এগুলো সলভ করা খুবই দরকার, ঠিক আছে? না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল আজকের ক্লাস। এরপরে আমরা শুরু করব ওপেন সেট, ইন্টিরিয়র পয়েন্ট, এই সব জিনিস এর পরের দিন থেকে শুরু করব। এই চ্যাপ্টারে যদি আরও কারো এক্সারসাইজ নিয়ে ডাউট থাকে তাহলে পরের দিন এগুলো আলোচনা করে নেব, ঠিক আছে? তারপরে আমরা ওইটা করব, লিমিট পয়েন্ট ওই জিনিসগুলো করব, তারপরে আবার কিছু কোশ্চেন সলভ করব। আর হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দিই।